আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সারা বিশ্বে করোনার যে ভয়াবহতা, যদিও বাংলাদেশে আমরা অতটা প্রবলেমে পড়ি নাই, আল্লাহর রহমত। বাংলাদেশের মানুষ অনেক বেশি মানবিক। মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাংলাদেশের মানুষের কিন্তু অনেক বেশি। যার কারণে এবং আল্লাহর রহমতও আছে এই দেশে। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টিএনস ভুবনে। সত্যি টিএনসি একটা চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে সারা বিশ্ব জুড়ে হ্যাঁ, আলোচিত একটা কোম্পানি। নাম হলো টিএনসি। আজকে আ আপনাদের সামনে আমি অল্প কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই খুব মনোযোগী হবেন। আর নতুন অনেকেই থাকতে পারেন যাদের সাথে আজকে আমার ১ম যাদের সামনে আমি কথা বলছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এমডি ফখরুল হাসান। টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর একজন পরিবেশক, একজন ডিস্ট্রিবিউটর, সর্বোপরি একটা সাধারণ ফ্যামিলির একটা সাধারণ মানুষ। টিএনসি শুরু করি ২০০৭ সালের জুলাই মাসে। অনেকগুলা স্বপ্ন নিয়ে টিএনসি শুরু করি। আজকে টিএনসিতে আমার বয়স হলো আ ১৩ বছর ১ মাস। তার মানে একটা কোম্পানির সাথে কাটিয়ে দিয়েছি আজকে ১৩ বছর প্লাস। বাকি সময়টুকু টিএনসিতেই আছি। আসলে সফলতার পিছনে যে গোপন রহস্য আমার নাজমুল ভাই বলেছেন, রহস্য হলো আসলে লেগে থাকা। অনেকে আছে শুধু প্ল্যাটফর্ম চেঞ্জ করে। কথায় আছে জীবনে যদি সফল হতে চান, কখনো আপনার লক্ষ্য চেঞ্জ করবেন না। আপনার যে উদ্দেশ্য, আপনার যে লক্ষ্য, আপনার যে স্বপ্ন, ওই জায়গাটা ওই জায়গায় যাওয়ার জন্য আপনি রাস্তা পরিবর্তন করতে পারেন, কিন্তু লক্ষ্যটা ঠিক থাকবে। আমরা অনেকেই ওই স্বপ্নের জায়গাটা পৌঁছার জন্য আমরা রাস্তা তো পরিবর্তন করি, সাথে, সাথে ওই লক্ষ্যটাকেও পরিবর্তন করে ফেলি। ওইটা যেন না হয়। আপনি কাজ করবেন, লক্ষ্য ঠিক থাকবে। প্রয়োজনে আমার রাস্তা পরিবর্তন হবে। আমি কুমিল্লা থেকে যদি চিন্তা করি ঢাকা যাবো, ঢাকা যাওয়ার পথে যদি ঢাকা-কুমিল্লা এই রাস্তাটা সরাসরি রাস্তাটা যদি জ্যাম থাকে তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া যাবো। তা না হলে আমি চাঁদপুর চলে যাবো। চাঁদপুর দিয়ে আমি লঞ্চে করে ঢাকা যাবো। বিষয়টা হচ্ছে যে আমি ঢাকা আমাকে যেতে হবে। আমার লক্ষ্যটা আমার ঠিক থাকতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি আমাদের আসলে লক্ষ্যটাই ঠিক থাকে না। আমরা লক্ষ্যকে চেঞ্জ করে ফেলি। যদি জীবনে সফলকাম হতে চান, হ্যাঁ, আপনাকে অবশ্যই লক্ষ্যর জায়গাটা ঠিক থাকতে হবে। আমরা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে ফেলি। এটা যেন আমরা না করি, আমরা একটা জায়গায় স্থির থাকি। তো বলছিলাম যে আজকে টিএনসিতে আমার বয়সটা হচ্ছে কত বছর? ১৩ বছর প্লাস। এই সময়ের ভিতরে আমি বর্তমানে টিএনস বাংলাদেশের 2 স্টার ডিরেক্টর, আ বিজনেস কনসালটেন্ট এবং গ্লোবালি ওপিপি কম্পিটিশন এ পরপর ২ বার ২০১৫ এবং ২০১৬ আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা হলো বাংলাদেশের মানুষের ভালোবাসা, দোয়া যেটাই বলেন। আমার সম্মানিত ডিস্ট্রিবিউটরদের কঠোর পরিশ্রম সব মিলিয়ে কিন্তু আজকে এই জায়গায় আসতে আমরা সক্ষম হয়েছি। তো আজকে যারা নতুন টিএনসির সাথে সম্পৃক্ত আছেন এবং যারা টিএনসির সাথে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি শুধু টিএনসির সাথে লেগে থাকেন। কে কি বলছে এটা জানার বিষয় না। বাংলাদেশে না সারা ওয়ার্লড এ আলোচিত একটা কোম্পানির নাম হলো টিএনসি। সেরা একটা কোম্পানির নাম হলো টিএনসি। আজকে এই দিনে এসে আমার কি বলব যে বাংলাদেশে অসংখ্য ডিরেক্ট সেলিং কোম্পানি এখন আছে নামে বেনামে। কিন্তু আগামী ৬ মাসের মধ্যে দেখবেন অনেক কোম্পানি আবার নাই হয়ে গেছে। সো আপনি টিএনসি বাংলাদেশে আজকে ১৬ বছর শেষ হয়ে ১৭ বছরে পা দিয়েছে। তার মানে টিএনসি বাংলাদেশে অলরেডি প্রমাণ করেছে এটা হলো রাইট একটা প্ল্যাটফর্ম। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা জায়গায় স্থির থাকবেন। ছোটাছুটি করবেন না। যে যা বলুক ভাই টিএনসির সফলতা আমি চাই, টিএনসির গাড়ি আমি চাই। ওরকম একটা চিন্তা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি সফলকাম হতে পারবেন। তারপরে হচ্ছে যেটা যে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জুম ট্রেডিং প্রোগ্রাম। জুম এর মাধ্যমে ট্রেডিং আসলে নেটওয়ার্ক মার্কেটিং আজকে সত্যি নেটওয়ার্কে আমরা চলে গেছি। আজকে নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে। এখন বর্তমান বাংলাদেশে আমি বলব বিশেষ করে আমিও করছি অনলাইন এবং অফলাইন ২ টা। আগে শুধু আমরা অফলাইনে ট্রেডিং করতাম। এখন অনলাইন, অফলাইন ২ টাতে আমরা কাজ করতে পারছি। এতে করে কিন্তু আমাদের আসলে সুযোগ বেড়ে গেল। সুযোগ কমে যায় নাই। এখন সুযোগকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাইলে কিন্তু আমরা সফল হতে পারবো। আর সুযোগকে কাজে লাগাইতে না পারলে আমরা সফলকাম হতে পারবো না। আমি এই টিএনসি তে আসলে কেন জয়েন করেছি যদি আমি কথাগুলো বলি, আমি কেন এখানে কাজ শুরু করেছি? আসলে আজকের প্রোগ্রামটা যেটা হচ্ছে যে হঠাৎ করেই গতকালকে রাত্রে হঠাৎ করে নাজমুল ভাই আমারে বলেছে যে একটু কথা বলতে হবে। আ এই হলো বিষয়। তো যেটা হোক আজকে টিএনসি আমি কেন করছি বা আপনি টিএনসি কেন করছেন এটা কি জানেন? না খালি করেই যাচ্ছেন। আপনি কেন টিএনসি করেছেন এটা আপনাকে জানতে হবে। কারণ একটা কাজ আপনি কেন করছেন? এটা জরুরি নাকি কিভাবে করবেন এটা জরুরি। কোনটা জরুরি দেখেন একটু। হ্যাঁ, আমরা অনেকে চিন্তা করি যে স্যার কিভাবে কাজটা করব এটা খুব জরুরি। কারণ কিভাবে কাজটা করব যদি জেনে যাই তাহলে আমি কাজটা করে ফেলতে পারব। নো। আমি বলব কিভাবে করব এটা কোন জরুরি না। জরুরি হলো যে আপনি কেন করবেন। কারণ কেনটা যদি পরিষ্কার হয়ে যায় কিভাবেটা আপনি তৈরি করে ফেলতে পারবেন।
সো আমি সবাইকে আগে রিকোয়েস্ট করব যে টিএনসি আসলে কেন আপনি করবেন? এই জায়গাটা যতক্ষণ ক্লিয়ার না হবে, ততক্ষণ আপনি টিএনসি তে সফল হতে পারবেন না। আমরা জীবনে অনেকে স্বপ্ন দেখি। আসলে স্বপ্নটা কিভাবে দেখতে হয় ওইটাও জানি না। স্বপ্নটাও প্রপারলি দেখতে জানি না। স্বপ্ন দেখে অনেককে যদি জিজ্ঞেস করি, "তোমার জীবনের স্বপ্ন কি?" হ্যাঁ, বলে, "আমার স্বপ্ন বড় হওয়া।" তো তুমি তো বড় হয়েছো। ৫ ফুট ৭ ইঞ্চি হয়েছে। আর কত বড় হবা? আসলে ওইভাবে করে সঠিকভাবে আমরা কেউ করতে পারি না। আমি যদি সময় পাই আজকে আপনাদেরকে ওই ব্যাপারেও একটা দেব। কিভাবে আপনি স্বপ্ন দেখবেন, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, আমি এই বিষয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ কিছু কথা বলব। তা আমি টিএনসি কেন করেছি? কারণ পাওয়ার অফ নেটওয়ার্কিং। আসলে ছোটবেলায় আমরা রৈখিক নিয়ম অঙ্ক করেছিলাম যে যদি একজন লোক একটা পুকুর খনন করতে ১০০ দিন সময় লাগে, ১০০ জন লোকের পুকুরটা খনন করতে কয়দিন সময় লাগবে? হ্যাঁ, তখন আমরা জানি এটা আসলে সময় লাগবে ১ দিন। কেন? ১০০ দিনের কাজটা ১ দিনে হবে কেন? কারণ মানুষগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে। অনেকগুলো মানুষ একসাথে কাজ করছে। যার কারণে কি হচ্ছে? সময়টা মাল্টিপ্লাই হয়ে গেছে। হ্যাঁ? এবং মানুষের যে লেবার ওইটা শ্রমটাও মাল্টিপ্লাই হয়ে গেছে। যার কারণে ১০০ দিনের কাজটা ১ দিনে হয়ে গেছে। ডিরেক্ট সেলিং বিজনেস এ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এ ওইটাই হচ্ছে। কারণ টিমের কারণে আ কঠিন কাজটাও কিন্তু সহজে হয়ে যাচ্ছে। তা আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি যে, এই ডিরেক্ট সেলিং বিজনেস একটা পাওয়ারফুল বিজনেস। খুবই পাওয়ারফুল বিজনেস। এখন আপনি ওই পাওয়ারটাকে কাজে লাগাতে চান কিনা ওইটা হলো বড় বিষয়। এজন্য যে কেন ডিরেক্ট সেলিং বিজনেস করবেন? আজকে সারা পৃথিবীতে কঠিন অবস্থা। চাকরির বাজার খুবই খারাপ। বাংলাদেশে এমনি কোটি বেকার। তারপরে এই করোনা পরিস্থিতির কারণে আরো কয়েক কোটি বেকার আমাদের আগের বেকারত্বের সাথে আরো যোগ হয়েছে। তার মানে সামনে দিয়ে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি আসছে। কিন্তু বর্তমান বিশ্বে ডিরেক্ট সেলিং বিজনেস যেখানে অন্যরা চাকরি থেকে মানুষকে ছাঁটাই করছে, ওই মুহূর্তে আমরা কিন্তু চাকরি থেকে মানুষকে হ্যাঁ, ডেকে আনছি যে, "আসো টিএনসির মাধ্যমে তুমি তোমার জীবনমান পরিবর্তন করতে পারো।" আমি মনে করি কেউ যদি ৫ টা বছর টিএনসির সাথে লেগে থাকতে পারে সততার সাথে, তাহলে ৫ বছরে সে লাক্সারি একটা লাইফ লিড করতে পারবে ইনশাআল্লাহ। তো এইজন্য আমি বলব আগে কেন টিএনসি করবেন এই কেনর কারণটা লিখে ফেলেন। আপনার কাগজে লিখে ফেলেন, আপনি কেন টিএনসি করবেন। যদি কারণটা ঠিক করে লিখতে পারেন আপনি সফল হবেন। আর যদি কারণটা ঠিকভাবে লিখতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না। ২ মাস, ৬ মাস, ১ বছরের মধ্যে আপনি হারিয়ে যাবেন। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আসলে কেন আপনি টিএনসি টা করতে চাচ্ছেন? কেন অন্যান্য প্রফেশন থেকে আপনার টিএনসি এত ভালো লাগে? কেন আপনি টিএনসি করবেন? চাকরি না করে কেন আপনি টিএনসি করবেন? হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটা পত্রিকা দেখলাম লিখছে যে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে যে, "চাকরি খোঁজো না, তোমরা উদ্যোক্তা হও।" আসলে উদ্যোক্তা হওয়া ছাড়া গতি নাই। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা মা-বাবা আমাদেরকে বলে যে, "বাবা ভালো করে লেখাপড়া করো, ভালো একটা চাকরি পেতে হবে।" তার মানে আমরা আমাদের দেশে চাকরের সংখ্যা আস্তে বাড়াচ্ছি। আর চাকর বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, চাকর বাড়াইলে হবে না, মালিক বাড়াইতে হবে। যদি আমরা মালিক বাড়াইতে পারি, তাইলে কিন্তু আমাদের দেশে এই যে কর্মসংস্থানের ভালো হবে। যে এখন আজকে আমাদের গার্ডিয়ান, আমাদের মা-বাবা, আমার বাবা আমাকে বলেছে ভালোভাবে লেখাপড়া করো, ভালো চাকরি পেতে হবে। আমার বাবা কেন এই কথাটা বলেছে? কারণ আমার বাবাকে বলেছে আমার দাদা। আমার দাদা কেন এই কথা বলছে? কারণ দাদাকে বলেছে দাদার বাবা। দাদার বাবা কেন এই কথাটা বলছে? উনার বাবা এই কথাগুলো বলেছে। আসলে এইভাবে পেয়ে আসছি আমরা সবাই। কারণ এখন যদি ছোটবেলা থেকে যদি আমাদের মা-বাবারা আমাদেরকে বলত যে, "হ্যাঁ, বাবারে বড় হয়ে ভালো একজন ভালো একটা ইন্ডাস্ট্রি মালিক হতে হবে। তোমাকে এমন কিছু করতে হবে যে অসংখ্য মানুষকে কর্মসংস্থান দিতে পারো। তোমাকে এমন একটা মানুষ হতে হবে বাবা।" তখন এই ছেলেটা ছোটবেলাতে চিন্তা করত যে কিভাবে কি করা যায়, কিভাবে ইন্ডাস্ট্রি মালিক হওয়া যায়, কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। ওই চিন্তাই করত। যেহেতু আপনি বলেছেন ভালো একটা চাকরি পাওয়ার স্বপ্ন দেখিয়েছেন, সে কিন্তু এখন চিন্তা করতেছে কিভাবে ভালো একটা চাকরি পাওয়া যায়। এই ব্যাপারেই শুধু সে চিন্তা করছে। সে অন্য চিন্তা কিন্তু করছে না। তো আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি যে অবস্থানে আছেন ওই অবস্থানে থেকে আপনি এখনই উদ্যোক্তা হওয়ার পরামর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দিচ্ছে, আমাদের শিক্ষামন্ত্রী এবং সবাই বলছে উদ্যোক্তা হও। উদ্যোক্তা হওয়া ছাড়া বর্তমানে আপনার আর কোন ওয়ে নাই। চাকরি পাবেন না। চাকরি পাওয়া তো দূরের কথা, চাকরি মানুষ হারাচ্ছে। দেখেন এখানে আমি যদি দেখাই যে আপনাদেরকে আমি কেন টিএনসি করছি কারণ এটা টিমের পাওয়ার। আজকে সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা আছে ১,১০,০০০ এরও বেশি। আলহামদুলিল্লাহ। তো এই যে ডিস্ট্রিবিউটররা এখান থেকে যদি ৫% লোক অ্যাক্টিভ থাকে, ৫% লোক যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমার অ্যাক্টিভ লোকের সংখ্যা হবে কত? ৫,৫০০। সারা ওয়ার্লড এ যারা ওয়ার্ল্ড ফেমাস নেটওয়ার্কার তাদের ৫% লোক অ্যাক্টিভ যদি আপনার থাকে এবং ওয়ার্ল্ড ফেমাস যারা তারা ৫% সর্বোচ্চ ৭ এর ভিতরে কিন্তু এর বেশি অ্যাক্টিভ হয় না ডিরেক্ট সেলিং তাহলে আমি যদি ৫% লোক অ্যাক্টিভ হয় তাহলে আমার ৫,৫০০ আ লোক হয়। তারা প্রত্যেকে যদি ১ ঘন্টা করে টিএনসি করে, আমার টিএনসি হবে ৫,৫০০ ঘন্টা। তার মানে টোটাল আমার জন্য কিন্তু ২৪ ঘন্টা ১ দিন না। আমার জন্য হয়ে গেছে ৫,৫০০ ঘন্টা ১ দিন। তাহলে সেক্ষেত্রে আপনার টিমে যখন সদস্য বাড়বে তাহলে আপনার টাইম কিন্তু আপনার বেড়ে যাবে।
কারণ একটা মানুষ চাইলে ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা বেশি কাজ করতে পারে না। কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেস আপনি হাজার, হাজার ঘন্টা কাজ করতে পারবেন একদিনে। কেন? পাওয়ার অফ টিম ওয়ার্কিং। তাহলে তারা প্রত্যেকে ১ মাসে আমার টোটাল ঘন্টার সংখ্যা যদি আমি দেখি, ১ মাসে আমার হবে ১,৬৫,০০০ ঘন্টা। তার মানে ১ মাস সমান, সমান হয়ে যাবে হলো আপনার আ ১ মাস সমান, সমান হয়ে যাবে আপনার কতদিন? আ ৬,৮৭৫ দিন। ৬,৮৭৫ দিন মানে হচ্ছে আপনার ২২৯ মাস। ২২৯ মাস মানে হয়ে গেল আপনার ১৯ বছরের সমান। তার মানে এখানে দেখেন ডিরেক্ট সেলিং করার কারণে ১ মাস কাজ করে যেটা হবে আর ডিরেক্ট সেলিং এ এটা ১৯ বছরের সমান হয়ে যাবে। যখন আপনি সুন্দর একটা টিম ডেভেলপ করতে পারবেন। আর এই কাজটা কিন্তু ভাই একদিনে হবে না। আমাকে অবশ্যই সময় দিতে হবে সততার সাথে। আজকে আমরা অনেকেই কথায়, কথায় বলি যে, "স্যার আজকে আমাদের দেশের মানুষ হলো নগদ নারায়ণ। নগদে সবকিছু পেতে চায়। তারা সবকিছু নগদ পায়।" আসলে নগদ নারায়ণ এই কথাটা কিন্তু সত্য না। সবাই নগদ নগদে কাজ করে না। আসলে নগদে কিছু পাওয়া যায় না। আপনি ২৬ বছর লেখাপড়া করেছেন, কেন? একটা চাকরির জন্য। তাহলে চাকরিটা কি নগদ ছিল না বাকি ছিল? আসলে বাকি ছিল। ২৬ বছর আগে লেখাপড়া করেছেন, দেন আপনি হয়তো এখন একটা চাকরি পেতে পারেন, নাও পারেন। আপনি এখন মনে করেন একটা চাকরি করছেন। আপনি ৩০ দিন আপনি শ্রম দিবেন। ৩০ দিন কাজ করার পরে আপনি বেতন পাবেন। আসলে বাকি সে। দুনিয়াতে আপনি নামাজ রোজা করছেন, এটাও কিন্তু বাকি। জান্নাত পরে পাবেন। মরার পর বোঝা যাবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আসলে নগদ কিছু নেই, সবকিছু বাকি। আসলে এই যুগটা বর্তমান যে যুগটা এটা কিন্তু প্রিপেইড এর যুগ। এটা কিন্তু পোস্টপেইড এর যুগ না। পোস্টপেইড এর যুগ চলে গেছে। এখন পোস্টপেইড এ কিছু হয় না। সব প্রিপেইড আগে দিতে হয়। পৃথিবীতে যত লাক্সারি যত জায়গা আছে আপনি দেখবেন সব হলো কি আ আপনাকে প্রিপেইড করতে হবে। আগে দিতে হবে। আপনি ভালো একটা ইয়েতে যান, আপনি KFC তে যান মনে করেন আপনাকে আগে প্রিপেইড করতে হবে। আমরা মোবাইলের কথা বলি আগে আমাকে এমবি কিনতে হয়, আগে আমাকে টক টাইম কিনতে হয়, আগে আমাকে টাকা দিতে হয় দেন আমরা কথা বলতে পারি। তাহলে এই যুগটা কিন্তু ভাইয়া প্রিপেইড এর যুগ। একজন কৃষক কিন্তু আগে প্রিপেইড করে পূর্বে বীজ দেয়। আগে বীজ দেয় পরে ফসল পায়। কিন্তু আমরা মানুষগুলা সবকিছু আগে, আগে চাচ্ছি। এটা হলো আমাদের প্রবলেম। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আগে দিতে শিখেন তারপরে পেয়ে যাবেন। আসলে জীবনে আজকে যে জায়গাটায় আমরা আছি এটা হলো আমাদের কর্মের ফল। আজকে আপনি যদি খুব ভালো পরিস্থিতি থেকে থাকেন, খুব ভালো আছেন আপনি এটা আপনার কর্মের ফল। আজকে আমি খুব ভালো আছি এটা আমার কর্মের ফল। আজকে আপনি খুব কষ্টে আছেন এটা আপনার কর্মের ফল। আজকে আমি খুব কষ্টে আছি এটাও আমার কর্মের ফল। আসলে মানুষ তার কর্মের ফলই ভোগ করছে বর্তমানে এসে। অর্থাৎ অতীতে গত ১০ বছর কি করেছেন এটার রেজাল্ট হলো এখন আপনি কেমন আছেন। গত ৫ বছর আপনি কি করেছেন তার প্রমাণ হলো এখন আপনি কেমন আছেন। সো যদি আমাদের বর্তমানগুলা ভালো হয় আসলে আমাদের ভবিষ্যৎটা ভালো হবে। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে, যে অবস্থানে আছেন বর্তমানের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান। সততার সাথে কাজ করেন, কারো সাথে প্রতারণা কইরেন না। কারণ এই ডিরেক্ট সেলিং বিজনেস এ যদি আপনি ন্যূনতম প্রতারণা করে থাকেন, আপনার বিজনেসের গ্রহণযোগ্যতা আপনি হারিয়ে ফেলবেন, আপনি ব্যবসা হারাবেন। পরে ফাইনালি বলবেন যে টিএনসি কোম্পানি ভালো কোম্পানি না। আসলে টিএনসি রাইট প্ল্যাটফর্ম। টিএনসি এক্সেলেন্ট একটা প্ল্যাটফর্ম। এখন আপনি টিএনসি কিভাবে ব্যবহার করছেন এটা হলো বড় বিষয়। এজন্য আমি আবারও বলছি যে, যে অবস্থানে আছেন অবস্থানে থেকে সততার সাথে কাজ করবেন, সততার সাথে। টিএনসি নাম্বার 1 আছে, টিএনসি নাম্বার 1 থাকবে। কে আছে, কে চলে গেছে এটা আপনার জানার বিষয় না। আপনি কতদিন টিকে থাকবেন, আপনি টিএনসি শেষ দেখবেন কিনা, আপনি টিএনসি শীর্ষে যাবেন কিনা, ওই জায়গাটা আপনি আগে ক্লিয়ার হন। আ তারপরে যেখানে আসলে আমরা টিএমসি তে বিজনেস করছি, এখানে কি আসলে আমি যখন এখানে আসছি তখন কি হয়ে আসছি? অনলি একজন কাস্টমার। আমি যখন কাস্টমার হচ্ছি তখন আমি কি হচ্ছি? কোম্পানির মেম্বারশিপ হচ্ছি। মেম্বার হয়ে গেলাম। তাই না বিষয়টা? মেম্বার হয়ে কিন্তু আসলে আর্ন করা যায় না। আপনি মেম্বার হিসাবে আপনি কিন্তু মানে কম দামে প্রোডাক্টটা পেতে পারেন। কাস্টমার ইকুয়াল টু ডিস্ট্রিবিউটর না। কাস্টমার ইকুয়াল টু আমার কনসেপ্ট কাস্টমার ইকুয়াল টু হলো মেম্বারশিপ। আপনি যখন আমাদের এখানে কাস্টমার হয়ে গেলেন, আপনি একটা মেম্বারশিপের কার্ড পেয়ে গেলেন। আপনি কিন্তু এখনো ডিস্ট্রিবিউটর হন নাই। আপনি যখন গোল্ড কার্ড কিনলেন আপনি কিন্তু ডিস্ট্রিবিউটর না। আমি মনে করি আপনি অনলি মেম্বার। ডিস্ট্রিবিউটর হলো যে ডিস্ট্রিবিউট করে। তাইলে আপনি যখনই আমাদের কাস্টমার হলেন তখন সাথে, সাথে আপনি মেম্বার হয়ে গেলেন। আপনি যদি ১০০ বিবির প্রোডাক্ট পারচেজ করেন তাহলে আপনি কি হয়ে গেলেন? ব্রোঞ্জ মেম্বার। যখন ২০০ বিবির প্রোডাক্ট পারচেজ করেন তখন আপনি সিলভার মেম্বার। যখন আপনি ৪০০ বিবির প্রোডাক্ট পারচেজ করলেন তখন আপনি গোল্ড মেম্বার। আপনি অনলি মেম্বার, নট ডিস্ট্রিবিউটর। তাহলে মেম্বার কিন্তু কমিশন পায় না। মেম্বার হয়তো কম প্রাইসে প্রোডাক্টটা পেতে পারে। ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্টটা পেতে পারে। অনেকে কমপ্লেইন করে আমি শুনেছি এরকম যে, "স্যার আমি তো গোল্ড কার্ড করেছি কোনো ইনকাম পাই নাই।" আরে বাবা মেম্বার হইলে কি ইনকাম পাওয়া যায়? তুমি কি ডিস্ট্রিবিউটর হয়েছ? কয় না স্যার ডিস্ট্রিবিউটর কিভাবে হতে হয়? আসলে আমরা জানি না। ডিস্ট্রিবিউটর সেই যে ডিস্ট্রিবিউট করে। এজন্য আমরা ডিস্ট্রিবিউটরদেরকে প্রপারলি কনসেপ্টটা দিতে হবে। আসলে মেম্বারশিপ কি আর ডিস্ট্রিবিউটরটা কি? তাইলে আমি এটা হলো আমার কনসেপ্ট আমি আপনাদের শেয়ার করছি যে কাস্টমার যখন প্রোডাক্ট পারচেজ করবে তখন কাস্টমার কি পাচ্ছে? অনলি প্রোডাক্ট বেনিফিট পাচ্ছে আর কি পাচ্ছে? আ ডিস ডি মেম্বারশিপ কি পাচ্ছে? মেম্বার যেটা পাচ্ছে এটা হচ্ছে
আ প্রোডাক্ট বেনিফিট পাচ্ছে। তারপরে সে পাচ্ছে আমাদের পিবি বেনিফিট, তারপরে পাচ্ছে সে বোনাস এই বেনিফিট গুলো কিন্তু সে পাবে। আর এই মেম্বার একসময় কি হয়ে যাবে? ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। কারণ যখন সেই কাজগুলা করবে, প্রোডাক্টটা যখন ইউজ করবে, সে যখন ২, ৪, ১০ জন, ২০ জন মানুষের সাথে শেয়ার করবে, অটোমেটিক্যালি কিন্তু তার রেফারেন্স এ কেউ না কেউ টিএনসি মেম্বার হবে। তার রেফারেন্স এ যখন কোন মেম্বার হবে, তখন সাথে, সাথে সে ডিস্ট্রিবিউটর হয়ে গেল। আর টিএনসি তে এমন একজন ডিস্ট্রিবিউটর নাই যে কোন বোনাস পায় নাই। ডিস্ট্রিবিউটর হলে অর্থাৎ আপনার মাধ্যমে যদি কেউ প্রোডাক্ট পারচেজ করে, তাহলে আপনি অবশ্যই কমিশন পেয়ে যাবেন। এ হলো বিষয়। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং ওইভাবে করে উপস্থাপন করতে হবে। আসলে মন এমন একটা পাওয়ারফুল জিনিস, আসলে মনকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা অনেকে মনকে কাজে লাগাইতে পারি না। মাইন্ড অ্যা অ্যা যে পাওয়ার অফ মাইন্ড, মনের শক্তি, আসলে মনের শক্তি অসীম। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা মনের শক্তির জোরেই সফল হয়েছে। এজন্য আমাদের দেহের ২ টা অংশ আছে। একটা হলো ঘাড়ের উপরের অংশ, আরেকটা হলো নিচের অংশ। এজন্য আমি সবসময় বলি যারা ঘাড়ের নিচের অংশটাকে ব্যবহার করে তারা শ্রমিক হয়। যারা ঘাড়ের উপরের অংশটাকে প্রপারলি ব্যবহার করতে পারে তারা মালিক হয়। এই পৃথিবীতে যারা আজকে সফলতার শীর্ষে আছে তারা সবাই কিন্তু দেখেন আজকে যারাই সফলতার শীর্ষে আছে, তারা সবাই কিন্তু 0 থেকে শুরু করেছে। তারা সাধারণ জায়গা থেকে শুরু করে আজকে অসাধারণ একটা জায়গায় অ্যা যেতে সক্ষম হয়েছে। তো আমি সবাইকে বলব যে আমাদের মাইন্ড ইস পাওয়ারফুল এবং বলা হচ্ছে মাইন্ড ইস ইউর গার্ডেন। মন হলো তোমার বাগান। মন হলো তোমার বাগান। আসলে এই বাগানে আপনি যে ফুল লাগাবেন, ওই ফুলই কিন্তু বাগান আপনাকে দিবে। হ্যাঁ? আপনি যদি এখানে ভালো ফল লাগান, সে ফলই আপনাকে দিবে। যে ফল লাগাবেন। আপনি যদি পেয়ারার চারা বপন করেন, আপনি ভবিষ্যতে পেয়ারা খাবেন। যদি আপেল লাগান, আপেল খাবেন। যদি আঙ্গুর লাগান, আঙ্গুর খাবেন। আপনি কি লাগাচ্ছেন ওটা প্রিপ্রেড। আপনি আগে কি দিয়েছেন ওই ফলটাই তো আপনি ভোগ করবেন। এজন্য এবং বলা হচ্ছে যে মাইন্ড ইস ইউর গার্ডেন এবং বলা হচ্ছে যেটা যে থিংকিং ইস ইউর সিড, অর্থাৎ তোমার বীজ হচ্ছে কোনটা? তোমার চিন্তাটা। আসলে আপনি যদি ভালো চিন্তা করেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনি খারাপ চিন্তা করেন আপনি খারাপ রেজাল্ট পাবেন। এখন আপনি কি চিন্তা করবেন এটা হলো আপনার বিষয়। হ্যাঁ? আসলে যা ভিতরে ঢুকবে তাই তো বাইর হবে। অর্থাৎ আমাদের ইনপুট বলে দিবে আমাদের আউটপুট কি হবে। ইনপুটে যদি ভালো, ভালো জিনিসগুলা নিতে পারি আমাদের আউটপুটে কিন্তু ভালোই আসবে। আর ইনপুটে যদি আমরা খারাপ কিছু নেই তাহলে কিন্তু আমরা ভালো কিছু পেতে পারব না। সো আমি সবাইকে বলছি যে আপনারা ইনপুটটা যেন ভালো হয় আমাদের। ইনপুট যদি খারাপ হয় তাহলে আউটপুট কিন্তু মাস্ট খারাপ হবে। অর্থাৎ চিন্তা যদি খারাপ হয় আপনার কর্মের রেজাল্টও কিন্তু খারাপই হবে। কখনো আপনি ভালো রেজাল্টের আশা করতে পারেন না। তো আমি সবাইকে আবারও বলছি চিন্তার জায়গাটাকে পরিবর্তন করেন। আমি সবসময় বলি মানুষ কত বড়? মানুষ তার চিন্তার সমান বড়, মানুষ তার আশার সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার কল্পনার সমান বড়। মানুষ যতদূর কল্পনা করতে পারে সে অতদূর যেতে পারে। মানুষ যেমনটা করে যেমন যত দূরের লেখা সে পড়তে পারে অত দূরে সে মানে দেখতে পারে অত দূরের লেখা সে পড়তে পারে। সেম ভাবে যতদূর মানুষ কল্পনা করতে পারে, যতদূর তার জীবন নিয়ে চিন্তা করতে পারে, সে ফাইনালি ওই জায়গাটায় পৌঁছে যেতে পারে। তো আমি বলব স্বপ্নের জায়গাটাকে একটু বড় করেন, চিন্তার জায়গাটাকে একটু বড় করেন এবং আমাদের মধ্যে যত খারাপ আছে এগুলাকে আমরা ডিলিট করে ফেলি। অন্যের সমালোচনা করা, অন্যেরকে নিয়ে মন্তব্য করা এগুলো ছেড়ে দেই। যতক্ষণ আমরা অন্যকে নিয়ে মন্তব্য করব, অতক্ষণ আমরা নিজেকে নিয়ে ভাবি, নিজের ব্যবসাকে নিয়ে ভাবি, অনেক ফায়দা হবে। আমরা আছি খালি অন্যকে নিয়ে সমালোচনা করা, কে কি করলো? নিজের দোষের কোনো শেষ নাই। আমরা খালি অন্যের দোষ খুঁজি। আজকের থেকে যারা আমার কথা শুনছেন বা যারা শুনবেন পরবর্তীতে অনেকে এখন মানে কারণ হলো ওই যে লাইভ ট্রেডিং এ অনেক উপস্থিতি কম হয়। কারণ তারা চিন্তা করে আমরা পরে দেখে নিব। তো সবার পরে কিন্তু ভিউয়ার্স দেখা যায় প্রচুর। পরবর্তীতে অনেকে দেখে। তা আমি সবাইকে বলব যারা বর্তমানে সরাসরি দেখছেন এবং যারা পরে দেখবেন, সবাই দয়া করে এই কাজগুলো করবেন না। কখনো অন্যের সমালোচনা করবেন না। হ্যাঁ? আমরা দেখেছি যে Facebook এ অ্যা যে লোকটাকে আপনি চিনেনও না, আর ২ জনে কমেন্টস করছে, আপনিও কমেন্টস করে ফেললেন। কিন্তু ওই লোকটার সম্বন্ধে আপনার ধারণাও নেই, ওই লোকটার সম্বন্ধে আপনি কিছু জানেনও না। হ্যাঁ? আপনি শুধু ওই আরেকজনকে দেখে আপনিও একটা কমেন্টস করে দিলেন। এই একটা বাজে কমেন্ট আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এটার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। কারণ ওই লোকটাকে অযথা আপনি এই কমেন্টটা করে তাকে লজ্জিত করেছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, অন্যকে নিয়ে সমালোচনা করব না ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজেকে নিয়ে সমালোচনা করব, নিজেকে নিয়ে ভাববো, নিজের টিমকে নিয়ে ভাববো, নিজের ব্যবসাকে নিয়ে ভাববো, নিজের পরিবারকে নিয়ে ভাববো। আমরা অনেকে আছি সরকার নিয়ে মন্তব্য করি। আরে বাবা তুমি সরকার নিয়ে কেন মন্তব্য করছো? সরকার নিয়ে মন্তব্য করার আগে তুমি চিন্তা করো তুমি কিন্তু তোমার ঘরের একজন সদস্য অর্থাৎ তোমার ঘরের সংসদ সদস্য কিন্তু তুমি। ঘরের সদস্য। তোমার ঘরটাকে যদি একটা সংসদ মনে করো, বাংলাদেশের সংসদ ভবন মনে করো, ওই সংসদের সদস্য কিন্তু তুমি। হ্যাঁ? এমনও হতে পারে তুমি ওই সংসারের ফ্যামিলির প্রধান অর্থাৎ তুমি হইলা পিএম।
তুমি একবার চিন্তা করে দেখো যে গত ৫ বছরে, গত ১০ বছরে, গত ১৫ বছরে তুমি তোমার বা আপনি আপনার ফ্যামিলিটাকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? যদি না পেরে থাকেন তাহলে সরকার নিয়ে মন্তব্য করার সুযোগ আপনার নেই। আপনি চাইলে মন্তব্য করতে পারেন না। যে তার নিজের জীবনকে পরিবর্তন করতে পারে না, নিজের পরিবারকে পরিবর্তন করতে পারে না, সে কিভাবে অন্যকে নিয়ে মন্তব্য করে? আমি বলব আমরা প্রত্যেকে যদি ডেভেলপড হই, প্রত্যেকে যদি চিন্তা চেতনা পরিবর্তন করি, তাইলে আমাদের দেশ উন্নতি হবে। শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইলে দেশটা সুন্দর হবে না। আমরা প্রত্যেকটা জনগণ যদি চাই, তাইলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হবে। আমি আমার সন্তানকে ভালো শিক্ষা দেই। প্রত্যেক মা-বাবা যদি তার সন্তানকে ভালো শিক্ষা দেয়, তাইলে আমাদের দেশে খুন খারাপি এগুলো কমে যাবে। এখন প্রশাসন চাইলেই সবকিছু হয়ে যাবে এমন না, আমাদেরকেও চাইতে হবে। সরকার চাইলে হবে তা না, আমাদেরকেও চাইতে হবে। আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে উদ্যোক্তা হই। সবাই যদি চাকরির জন্য ছুটি তাহলে চাকরি দিবে কিভাবে? আমি আবারও বলছি অন্যের মন্তব্য না করে নিজেকে নিয়ে চিন্তা করি যে আমি আমার নিজের হাতকে কন্ট্রোল করতে পারি না। আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না। আমি কিনা সরকারকে নিয়ে মন্তব্য করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা প্রত্যেকে নিজে পরিবর্তন হই। ইনশাআল্লাহ আমাদের দেশটা সুন্দর হবে। হ্যাঁ? আমাদের সমাজ সুন্দর হবে। আমরা সুন্দর পরিবেশে বসবাস করতে পারব। এজন্য মনের মধ্যে সবসময় ভালো, ভালো চিন্তা করতে হবে। আর কখনো আপনি আপনার জব ছেড়ে দিবেন না। অর্থাৎ আপনার কাজ থেকে দূরে চলে যাবেন না। কারণ দুনিয়ার সবকিছু হলো কিন্তু প্রিপেইড আগে দিতে হয়। আমরা অনেক সময় দেই না, দেওয়া বন্ধ করে দেই। "ধুত্তোরি অনেক দিয়েছি, অনেক করেছি। কোন রেজাল্ট তো পাচ্ছি না। কি লাভ হবে এত কিছু করে? এতদিন কাজ করছি।" নো, আপনি কাজ করে যান। রেজাল্ট কারোরটা খুব দ্রুত আসে, কারোরটা খুব আস্তে, আস্তে আসে। আসলে সাকসেস ইস এ জার্নি সফলতাটা হলো কি জানেন? একটা জার্নির মতো। আপনি কখন ঢাকা যাবেন এটা কোন গ্যারান্টি নেই। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না ২ ঘন্টা ঢাকা যাবেন। ২ ঘন্টাও লাগতে পারে, ১.৫ ঘন্টাও লাগতে পারে, ৫ ঘন্টাও লাগতে পারে, ১২ ঘন্টাও লাগতে পারে। অ কুমিল্লা হতে ঢাকা যাইতে। আমি একবার ঢাকা থেকে কুমিল্লা আসতে আমার ১৮ ঘন্টা লেগেছিল। হ্যাঁ, তাইলে বলেন? কিন্তু আমি ফাইনালি এসে কুমিল্লায় পৌঁছছিলাম। এটা ছিল ঈদের ২ দিন আগে। কারণ রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। আসলে এই সফলতার রাস্তায় আপনার যদি একটু জ্যামে পড়ে যান, তাহলে হয়তো ভাই আপনার একটু সময় বেশি লাগবে। আর যদি আপনি জ্যামে না পড়েন, তাহলে আপনার হয়তো সময় একটু কম লাগবে। হ্যাঁ? সো এই যে সফলতা অর্জন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়ে তারপরে এই বাধাগুলো অতিক্রম করে তারপর সে সফল হয়। আবার কিছু মানুষ আছে তেমন কোনো বাধা অতিক্রম করতে হয় নাই। সে খুব দ্রুত সফল হয়ে গেছে। মনে রাখবেন যারা খুব দ্রুত সফল হয়ে যায় বাধা অতিক্রম ছাড়া তাদেরকে শুধু সফল বলা হয়। আর যারা অনেকগুলা বাধা অতিক্রম করে সফল হয়, তারা শুধু সফল না, তারা সেরা হয়ে যায়। তাইলে আপনি কি আসলে সেরা হতে চান? নাকি শুধু সফল হতে চান? একটু চিন্তা করেন। যদি অনেক বাধা অতিক্রম করে যদি আপনি সফল হন, তাইলে এই সফলতা আপনার টিকবে বেশিদিন। এটা স্থায়িত্বটা ভালো হবে। এটা খুব মজবুত হবে। ফাউন্ডেশনটা খুব ভালো হবে। আর যদি আপনি খুব দ্রুত সফল হয়ে যান, এটা ফাউন্ডেশনটা ভালো হবে না। কারণ যেকোনো সময় যদি আপনি পড়ে যান, আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না। আমরা অতীতে অনেক ডিস্ট্রিবিউটর, অনেক লিডারদেরকে দেখেছি। একসময় খুব ভালো সফলতা অর্জন করেছে টিএনসি তে। একসময় তারা হারিয়ে গেছে। কারণ কি জানেন? ওই যে সিস্টেমে পইড়া, সিস্টেমে তারা সফল হয়ে গেছে। ধাক্কা-টাক্কা খায় নাই। এখন ধাক্কা খাওয়ার কারণে তারা আর পারে না। এখন কয় টিএনসি ভালো না, এখন অন্যটা ভালো। হ্যাঁ? আসলে তারা নিজেরাই ভালো না। সো আমি আবারও বলছি যে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কখনো কাজ ছেড়ে যায়। কারণ আমি জানি না আগামী দিন কি ঘটবে। আগামী বছর কি ঘটবে আমরা কেউ জানি না। হ্যাঁ? এই জিনিসটা। সো আমি আপনাদের সবাইকে বলছি যে ডোন্ট লস হোপ কখনো নিরাশাবাদী হবেন না। উই নেভার নো দ্যাট আমরা কখনোই জানি না টুমরো উইল বিং আগামী দিন কি ঘটতে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, আমরা কেউ জানি না আগামী দিন কি ঘটবে, আগামী বছর কি ঘটবে। এমনও হতে পারে আগামী ১০ বছর পরে আপনার এলাকার সবচেয়ে প্রভাবশালী বিজনেসম্যানটা হন আপনি, হতে পারেন। ট্রিয়ান্স বাংলাদেশে সবচেয়ে সেরা লিডারটা আপনি হতে পারেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো সো আপনি কিভাবে দেখছেন নিজেকে এটা হলো বড় বিষয়। কখনো হতাশ হবেন না। আবারও বলছি কখনো হতাশ হবেন না। কক্ষনো হতাশ হবেন না। যদি হতাশ হন, যদি নিরাশ হন, আসলে আপনি অনেক কিছু হারাবেন। ব্যবসা হারাবেন। আপনি অনেক কিছু হারাবেন যদি আপনি হতাশ হয়ে যান। তা আমি সবাইকে বলব কেউ দয়া করে হতাশ হবেন না। কাজ চালিয়ে যান। সফলতা আসবেই, সফলতা আসবেই। এটা হলো নিশ্চিত। যেমন জোয়ার ফিরে আসবেই তেমনিভাবে সফলতা আপনার জীবনে আসবেই। আর যদি আপনি হতাশ হয়ে চলে যান তাহলে আপনার জীবনের সফলতা কিন্তু আপনি পাবেন না। আমি সবাইকে আবারও বলছি, হ্যাঁ, আগামী দিন কি ঘটবে আপনারা কেউ জানেন না। আগামী বছর কি ঘটবে আপনারা কেউ জানেন না। অনেকে ট্রেনিং গুলো করছেন, লড়াচড়ি করছেন না। একটু মনোযোগ সহকারে কথাগুলা শোনেন। ইনশাআল্লাহ ভালো কিছু অর্জন করতে পারবেন। আগামী দিনগুলো আপনাদের দিন। এখন আমরা ডিরেক্টর হয়ে গেছি। আমি কিন্তু ২য় বার আর ডিরেক্টর হব না। আমি কারে চিফার হয়ে গেছি ২য় বার হব না। আমি ইয়াস ফান্ডের চিফার, প্লেন ফান্ডের চিফার এগুলো কিন্তু ২য় বার আমি হব না। এখন এগুলোর সুযোগগুলো আপনাদের। এখন আপনারা চাইলে এগুলো অর্জন করতে পারেন খুব সহজে। তা আবারও বলছি কখনো নিরাশাবাদী হবেন না, কখনো হতাশ হবেন না। যা ঘটে যাক, ঘটে যাক। আপনি প্রত্যেকটা জায়গা থেকে একটা শিক্ষা গ্রহণ করেন যে পরবর্তীতে আপনি কিভাবে কাজ করছেন। আমাদের চিন্তার জায়গাটা চেঞ্জ করতে হবে। ৩ টা
চেঞ্জ 3 থিংস ৩ টা জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হবে। আ ১ নাম্বার যেটা হচ্ছে যে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, মানুষ কত বড়? মানুষ তার চিন্তার সমান বড়। মানুষ তার আশার সমান বড়। মানুষ তার কল্পনার সমান বড়। আপনার কল্পনা, আশা, চিন্তা এগুলো যদি বড় হয় আপনার প্রাপ্তিটা ইনশাআল্লাহ বড় হবে। হ্যাঁ? এই চিন্তার জায়গা অবশ্যই পরিবর্তন করতে হবে। যে মানুষ স্বপ্ন অনেক বড় দেখে তার সফলতাটা কিন্তু অনেক বড় হয়। আর যে সব স যার স্বপ্নটা ছোট তার প্রাপ্তিটাও কিন্তু ছোটই হয়। অনেকে খুব লড়াচড়া করছেন। একটু চুপচাপ বসে আমরা কথাগুলো শুনি। আ উর্মি আক্তার মনে হয়। খুব ছোটাছুটি করছেন। আমরা বসে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ? অনেকে ট্রেডিং করেন কিন্তু পাশাপাশি কেউ আছেন রান্নাঘরে, রান্না করছেন আবার কথাও শুনতেছেন। আমি একটু দেখছি আসলে কে কি করছেন। হ্যাঁ? এ হলো ভিডিওটা ওপেন করে দিয়ে আপনারা খুব মনোযোগ সহকারে বসেন। হ্যাঁ, তাইলে ভালো কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? আমি আগেই বলছি যদি চিন্তার জায়গাটা ভালো হয়, প্রাপ্তির জায়গাটা ভালো হবে। আর চিন্তাই যদি খারাপ হয়, প্রাপ্তি কিন্তু খারাপ হবে। বীজ খারাপ তো ফসল খারাপ, বীজ ভালো তো ফসল ভালো। এজন্য চিন্তার জায়গাটাকে অবশ্যই আমাদের পরিবর্তন আ করতে হবে। তা আমরা আজকে এমনিতে খুব সৌভাগ্যবান কারণ অনেক কম পার্টিসিপেন্ট আজকে আছেন। তাহলে ভাগে একটু বেশি পাবেন। আসলে খাবারের অনুষ্ঠানে কিন্তু লোক কম হইলে একটু সুবিধা হয়। খাবার একটু ভাগে বেশি পাওয়া যায়। হ্যাঁ, আজকে ট্রেডিং এ আমাদের যে পার্টিসিপেন্ট করেন আপনারা কিন্তু খাবার বেশি পাবেন। ইনশাআল্লাহ বেশি করে শুনতে পারবেন। আর আমি ফাঁকে অন্যদেরকে দেখছি কে কি করছেন আসলে। যা হোক ১ম এ আমার পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তার জায়গাটাকে পরিবর্তন করতে হবে। চিন্তার জায়গা এই যে আমাদের ব্রেইন এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে। চিন্তার জায়গাটা যদি পরিবর্তন করতে পারি আমাদের রেজাল্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তারপরে পরিবর্তন করতে হবে আমাদের যেটা হচ্ছে অ্যাটিটিউড আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা দৃষ্টিভঙ্গি সহজেই বলি যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন জীবন পাল্টে যাবে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন জীবন পাল্টে যাবে এবং এই কথাটা মজার ব্যাপার যে বলছে সেই তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে না। আমরা সবাই কিন্তু বলি। সুন্দর কথা বলি। কিন্তু এই যেগুলা নিজে আমল করি না। আমার একজন সম্মানিত লিডার এসে বলতেছে, "স্যার আমাকে একটু ব্যবসার জন্য কিছু পরামর্শ দেন। কিভাবে বিজনেসটা ভালোভাবে করা যায়?" তখন আমি তাকে বলছিলাম যে, "আপনি আপনার টিমকে যে পরামর্শ দেন, ওই পরামর্শগুলা ওগুলো আপনি নিজে মানেন কিনা?" কয়, "স্যার না মানি না।" আমি কি এগুলোই আপনার জন্য পরামর্শ? যা আপনি অন্যকে বলেন, আপনি নিজে তা মানছেন না। আর আপনি নিজেই কিন্তু আবার এই পরামর্শগুলো অন্যকে দিচ্ছেন। আসলে আপনি যা করেন না তা যদি অন্যকে বলেন, ওয়াজ করেন, লাভ হবে না। কোন লাভ হবে না। হ্যাঁ, এটা কোন তাসির হবে না আরকি। কারণ আমি নিজে নামাজ পড়ি না। আরেকজনকে বলি, "ভাই তুমি নামাজি হয়ে যাও।" এটা একটা হাস্যকর হয়ে গেল বিষয়টা। এজন্য আপনি জীবনে আগে আপনাকে পরিবর্তন করতে হবে। তারপরে আপনাকে দেখে অনেকে পরিবর্তন হয়ে যাবে। এজন্য আবারও বলছি আপনার এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করেন। যেমন আমাদের অনেকের আছে আমাদের লার্নিং এর প্রতি আমাদের নজর নাই। লার্নিং এই যে আমরা লার্ন এই যে লার্ন মানে হলো কি? হ্যাঁ? লার্ন মানে কি? দেখেন এই লার্ন এর ভিতরে কিন্তু আছে আর্ন। তার মানে আপনি যদি লার্ন করতে পারেন, আপনি আর্ন করতে পারবেন। কারণ আমরা সবাই কিন্তু আর্ন করতে চাই। আমরা সবাই অর্জন করতে চাই। আমরা আর্ন করতে চাই। কিন্তু লার্ন করতে চাই না। কিন্তু মজার ব্যাপার হলো এই আর্ন আছে কোথায়? লার্ন এর ভিতরে। এখন আসেন আপনি কি আর্ন চান না আর্নিং চান? আপনি কিন্তু আর্নিং চান। আপনি কন্টিনিউয়াসলি আর্ন করতে চান। তাহলে কন্টিনিউয়াসলি যদি আপনি আর্ন করতে চান তাহলে কন্টিনিউয়াসলি আপনাকে লার্ন করতে হবে। এজন্য আমরা অনেক সময় বলে থাকি যে নো লার্ন নো আর্ন, মোর লার্ন মোর আর্ন। যত বেশি আপনি লার্ন করতে পারবেন তত বেশি আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ আপনি সবসময় লার্নিং প্রসেস এ থাকতে হবে। অনেক লিডারদেরকে আমরা দেখেছি যারা ৮ স্টার হয়ে হারিয়ে গেছে, ৭ স্টার হয়ে হারিয়ে গেছে, ৬ স্টার হয়ে হারিয়ে গেছে। আসলে কি জানেন? যে যতটুকু যোগ্যতা অর্জন করেছে অতটুকু টিকে থাকতে পেরেছে। যখন তার র‍্যাংকের সাথে সে তার কোয়ালিটি ডেভেলপ করতে পারে নাই, সে হারিয়ে গেছে। প্রত্যেকটা র‍্যাংকের সাথে আপনার কোয়ালিটি ডেভেলপ করতে হবে। যদি আপনি কোয়ালিটি ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি হারিয়ে যাবেন। আপনি যত বড় র‍্যাংকে যান না কেন আপনি হারিয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাকে কিন্তু আপনার ওই র‍্যাংক অনুপাতে আপনাকে কোয়ালিটি ডেভেলপ করতে হবে। ছোট ১.৫ বছরের একটা বাচ্চা যদি আপনাকে মারে, আপনি বলেন কি তাকে তার প্রতি রাগ করেন না যে ১.৫ বছর ছেলে আঘাত করেছে। আপনি কিন্তু তাকে মাফ করেন না। যদি এই ১.৫ বছরের জায়গায় অর্থাৎ ১.৫ বছরের জায়গায় যদি আপনাকে ১৫ বছরের একটা ছেলে আপনাকে আঘাত করে, যদি ২৫ বছরের ছেলে যদি আপনাকে আঘাত করে, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। হয়তো আপনি লজ্জায় শরমে মারা যাবেন। কারণ ছোটবেলায় আপনাকে থাপড় দিয়েছে ১.৫ বছর এটা আপনার গায়ে লাগে নাই। তার মানে ওই ছোটবেলার আচরণ এখন আচরণ চলবে না। প্রত্যেকটা আপনি 4 স্টার আপনার আচরণ চেঞ্জ হবে। আবার 5 স্টার আবার আপনার চেঞ্জ হবে। আপনার আচরণ, কথাবার্তা, ড্রেস সব চেঞ্জ হবে। আপনি 7, 8 প্রত্যেকটা র‍্যাংকের সাথে অবশ্যই আপনার কোয়ালিটি ডেভেলপ করতে হবে। র‍্যাংকের সাথে যদি আমরা আমাদের কোয়ালিটিটাকে ডেভেলপ করতে না পারি, তাহলে ওই র‍্যাংকে গিয়ে কিন্তু আমরা ভালো অর্জন করতে পারব না। পাশাপাশি একসময় আমরা হারিয়ে যাব টিএনসি থেকে। তা আমি এইজন্য বলছি যে লার্ন প্রথমত আপনি শিখবেন। তারপরে পাশাপাশি যেটা করবেন যেটা হচ্ছে যে আনলার্ন যেটা হলো একটা হলো ইনস্টল করলেন, আপনার ভিতরে সব নিলেন। আবার ওদিক দিয়ে কি করবেন? আনইনস্টল করেন কোনগুলা? আনলার্ন যেগুলো আপনার প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আপনার ভিতরে
যে কিছু ইগো আছে আপনার ভিতরে অহংকার আছে, মানুষকে সমালোচনা করার মতো এরকম কিছু দোষ আছে আমাদের ভিতরে, ওগুলাকে আমরা আনইনস্টল করে দিব। আমরা কারোর সমালোচনা করব না। কেউ টিএনসি একসময় করেছে, আমরা তার ভালো এখন করে না তাও ভালো। এটা তার ব্যাপার। এখন তাকে নিয়ে সমালোচনা করা, তাকে নিয়ে কথা বলা আমাদের দরকার নাই। যতদিন সে টিএনসি করছে, করছে। এখন করে না, তাকে নিয়ে চিন্তা করার আমার টাইম নেই। সো আমি আবারও বলছি যে আমাদের এই অ্যাটিটিউড টাকে বিল্ড করতে হবে। যদি অ্যাটিটিউড টা খারাপ হয়ে যায় ভাইয়া আমাদের জীবনটা ভালো হবে না। জীবনটাও খারাপ হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে যে আমাদের বিহেভিয়ার, আমাদের আচরণের জায়গাটাকে পরিবর্তন করতে হবে। ৩ টা জায়গা পরিবর্তন করি আমাদের জীবনমান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আ এজন্য আবার পাশাপাশি যেটা যে 4 স্টেপস টু সাকসেস সফলতার জন্য যেমন আমরা শারীরিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমরা যে কাজটা করি 4 স্টেপস টু ওয়েল বিং সুস্থ থাকার জন্য ৪ টা পদক্ষেপ যেটা হলো কি ক্লিনজিং, রিফারেন্সিং, স্ট্রেংথেনিং, ব্যালেন্সিং। সেম ভাবে আমি বলব জীবনে সফল হতে গেলেও আপনাকে ৪ টা স্টেপ মেনে চলতে হবে। এট ফার্স্ট স্টেপ 1 হ্যাঁ, রিফ্রেশ ইউর মাইন্ড। হ্যাঁ, রিফ্রেশ ইউর মাইন্ড অর্থাৎ মনের ভিতরে যত কালিমা আছে, যত নেগেটিভিটি আছে, যত হতাশা আছে সবগুলাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। ফরমেট করে দিতে হবে যেটাকে বলা হচ্ছে আমি আনইনস্টল করা। এই সবগুলাকে আপনি ডিলিট করেন। নাম্বার 1 আপনার ভিতরে ফিয়ার অ্যান্ড ডাউট আছে। সন্দেহ, ভয় যত কিছু আছে সবগুলা। ভয় পান কেন? সন্দেহ অনেকে করোনার ভয়ে ঘরে বসে আছে। ঘর থেকে বের হয় না। আরে বাবা মৃত্যুর স্থান, মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত। আপনি আজকে চাইলেও মরতে পারবেন না যদি আপনার মৃত্যুর দিন আজকে নির্ধারণ করা না থাকে। অর্থাৎ আবারও বলছি মৃত্যুর স্থান এবং মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত। যদি আপনার এই করোনায় মৃত্যু থাকে আপনি ঘরে থাকলেও আপনি করোনা আক্রান্ত হবেন এবং আপনি মারা যাবেন। আর যদি আপনার করোনায় মৃত্যু আল্লাহ তাআলা লিখে না রাখে, আপনার করোনা আক্রান্ত হয়েও আপনি মরবেন না। আপনি সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে আজকে দেখেন অনেকে বলেন করোনা ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট যদি না থাকতো তাহলে এতগুলা মানুষ সুস্থ হলো কেমনে? সুস্থতা অর্জন করেছে কত লাখ আর মারা গেছে কত লাখ? একটু কত লাখ না কত হাজার। হ্যাঁ? দেখেন একটু চিন্তা করে। আসলে কি জানেন? সুস্থতার হার অনেক বেশি। আসলে ওই যে বললাম না আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি মানবিক। বাংলাদেশের মানুষগুলা। আমাদের বাংলাদেশের কোন মা তার সন্তানকে ফেলে চলে যায় না। কোন সন্তান তার মাকে হ্যাঁ, র‍্যার ২-১ টা থাকতে পারে। কিন্তু এভেইলেবল না। কিন্তু বিদেশে এগুলো এভেইলেবল। হ্যাঁ, ওইখানে মানবতা এত নাই। হ্যাঁ, সন্তান মাকে ফেলে দিচ্ছে, মা সন্তানকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে দেখেন মা করোনায় আক্রান্ত সন্তান, ছেলে-মেয়ে তার পাশে থেকে তাকে সেবা দিচ্ছে। ওই সেবার কারণে সে সুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ? যদিও কিছু বিক্ষিপ্ত ঘটনা আছে যে এরকম এটা থাকতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তার প্রিয়জনকে ছেড়ে যায় না। হ্যাঁ, তাদেরকে সেবা দিচ্ছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। বা অনেকে বাসায় থেকে সুস্থ হয়ে গেছে। সুতরাং ভয় না পেয়ে আমরা মোকাবেলা করি এবং আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো। ঘরে বসে থাকলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে না। হ্যাঁ, এখন আমরা এই যে করোনা করতে আমরা হয়ে গেছি এখন আরেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি যে কাজ করোনা। হ্যাঁ, এখন আমরা এসে গেছি মানে করোনা কাজ। হ্যাঁ? মানে কেউ কাজের মধ্যে নাই, সব ঘরে বসে আছে। হ্যাঁ? এই ভয়-ভীতি বাদ দিয়ে আমরা মাঠে এবং টিএনসির বিষয় আজকে দেখেন বাংলাদেশে যতগুলো ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, বাংলাদেশে যতটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, এর মধ্যে আ সেরা একটা কোম্পানির নাম হলো টিএনসি। এবং মানে একবারে নাম্বার 1 কোম্পানির নাম হলো টিএনসি। হয়তো আজকে আপনি অনেকে অনেক কথা বলবে। অনেকে বলবে, "ব্যাপারে টিএনসির পে আউট কম।" ওদিকে এক লোক বলে, "স্যার আমার কোম্পানির স্যার পে আউট আছে কত পার্সেন্ট?" 92% আমি কই, "সাবাস! 92% পে আউট একটা কোম্পানি। তাহলে কোম্পানি টিকবে কিভাবে?" তাহলে প্রোডাক্টটার কি 2% দিয়ে প্রোডাক্ট হয়ে গেল? তাহলে অফিস খরচ কতটা কোম্পানির? আসলে কি কোম্পানি থাকবে না। এটা কোন কোম্পানি না। কথা বুঝতে পারছেন? এটা কোম্পানি না, এটা হলো কোম্পানি। হ্যাঁ? কিন্তু যে 92 মনে রাখবেন কোন কোম্পানি যদি খুব বেশি পে আউট দিয়ে দেয়, তাহলে কোম্পানি লুজার হয়ে যাবে, কোম্পানি বন্ধ হবে। আর যদি কম পে আউট দেয়, তাহলেও কোম্পানি বন্ধ হয়ে যাবে। ডিস্ট্রিবিউটররা হতাশ হয়ে যাবে। তাহলে ২ টা জিনিস। তাহলে টিএনসি বাংলাদেশে আজকে হ্যাঁ, ১৭ বছর রানিং, ১৬ বছর সে কাজ করে ১৭ বছরে পা দিয়েছে। তার মানে টিএনসির মার্কেটিং প্ল্যানটা বাংলাদেশে প্রমাণিত। আরো অনেক কোম্পানি আজকে আসছে ৬ মাস হইছে ১ বছর হইছে আইসা কয় আমার কোম্পানি তোমার কোম্পানি গাড়ির জন্য $৩০,০০০ দেয়, আমার কোম্পানি $৭০,০০০ দেয়। এখন আপনি বলেন যে ভাই কয়জনে পাইছে? কয় একজনও পায় নাই, পাবে। আর টিএস বাংলাদেশে অলরেডি ১,০০০ এর উপরে কার ফান্ড অলরেডি দিয়ে দিয়েছে। সো আপনাকে এগুলো বুঝতে হবে আসলে। আপনার বিবেক দ্বারা বুঝতে হবে। ভয় পাইলে হবে না। কারোর কথা নেগেটিভ হইলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। যদি আপনার ভালো লাগাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার ভালো থাকাকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি সবাইকে বলব যে নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা এটা আপনার হাতে রাখেন। যদি আপনার ভালো লাগা আরেকজন নিয়ন্ত্রণ করে তাহলে আপনার ভালো থাকাও কিন্তু আরেকজন নিয়ন্ত্রণ করবে। সুতরাং অন্য কারোর কথায় আপনি এই কাজটা করবেন না যে টিএনসি ছেড়ে যাওয়া, অন্য মানে বিভিন্ন দিকে ছোটাছুটি করা এই কাজগুলা কখনো করবেন না।
কারণ আপনি সঠিক সিদ্ধান্তের জন্য সঠিক জায়গায় আপনাকে যেতে হবে। যে ছেলেটা পরীক্ষা ফেল করেছে তার কাছে টিচার সম্বন্ধে এক ধরনের ধারণা, আর যে ছেলেটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে তার কাছে টিচার সম্পর্কে ধারণা কিন্তু একটু ভিন্ন রকম। এই হলো বিষয়। সো ১ নাম্বার যে যাদের মধ্যে ফেয়ার অ্যান্ড ডাউট, সন্দেহ, ভয় এগুলা আছে, এগুলা থেকে আপনি পরিহার পেতে হবে। এগুলা ডিলিট করে দিতে হবে। আজকে থেকে কোন ভয় নেই, কোন সন্দেহ নেই। টিএনসি আছে, টিএনসি থাকবে। এই যাবৎ তো বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে প্রোডাক্ট আছে, আগামী ৩ বছর কাজ করলে আপনি প্রোডাক্ট শেষ হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রোডাক্ট এখন এভেইলেবল এবং আমাদের বাংলাদেশে এবং খুব রিসেন্টলি আমরা আশাবাদী যে টিএনসি যে প্রোডাক্ট যে প্যাকেজিং করার কথা আশা করি আমরা খুব দ্রুতই এটা চালু হবে। আশা করছি এই বছরের ভিতরে আমরা বাংলাদেশে প্যাকেজিং করা প্রোডাক্ট ইনশাআল্লাহ পেয়ে যাব। হ্যাঁ, এই হলো বিষয়। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে বুঝতে হবে যে টিএনসি কোন দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ? তারপরে লুকিং ফর শর্টকাট সহজে কিছু পাওয়ার মানসিকতা। ওই যে বললাম যে নগদ নারায়ণ। আসলে নগদে কোন কিছু পাওয়া যায় না। আপনি দেখেন যা কিছু করেন রেজাল্ট কিন্তু পরে। একটা রিস্ক হলেও কিন্তু টাকাটা পরেই পায়। আগে সে তাকে তার প্যাসেঞ্জারকে গন্তব্যে নিয়ে পৌঁছে দেয়, তারপর প্যাসেঞ্জার তাকে টাকা দেয়। আসলে আগে শ্রম দিতে হবে তারপরে আপনি রেজাল্ট পাবেন। আজকে আমি বললাম যে আগামী ১০ বছর পরে একটা মানুষ কোথায় যাবে এটা আপনিই বুঝতে পারবেন। এটা আমি বলতে পারবো কিভাবে জানেন? আগামী ১০ বছর পরে একটা স্টুডেন্ট কোথায় যাবে বোঝা যাবে অবসর সময় সে কি করে। এখন আপনি আগামী ১০ বছর পরে কোথায় বুঝবেন, কোথায় যাবেন বোঝা যাবে অবসর সময় আপনি কিভাবে কাটান। অবসর সময় যদি আপনি আড্ডা মেরে বন্ধুদের সাথে গল্প দিয়ে ফেসবুকিং করে মেসেজে চ্যাটিং করে যদি সময় নষ্ট করেন, আগামী ১০ বছর পরে আপনার অবস্থা খুবই খারাপ হবে। আর অবসর সময় যদি আপনি ক্রিয়েটিভ কিছু করেন, তাহলে বুঝতে হবে আপনার আগামী ১০ বছর পরে আপনার কাছে সুন্দর একটা ফিউচার আসতেছে ইনশাআল্লাহ। সো আমি আবারও বলব শর্টকাটে কিছু পাওয়ার আশা করবেন না। শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ? এই জিনিসটা মাথায় আমাদেরকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। একবার এক কৃষক কিছু কেঁচু নিয়ে বাজারে যাচ্ছিল, কেঁচু। কেঁচু নিয়ে যখন বাজারে যাচ্ছিল, আ বাজারে বিক্রি করে কিছু পাখির পালক আনবে। তখন পথিমধ্যে একটা গাছ থেকে একটা পাখি নাম হলো বরদ পাখি। ওই কৃষককে বলতেছে, "এই কৃষক তোমার মাথায় কি আছে?" কয়, "আমার মাথায় খাড়ি আছে বা ওড়া আছে, ওইটার উপরে কেঁচু আছে। কেঁচুগুলো নিয়ে যাচ্ছি আমি বাজারে বিক্রি করার জন্য।" কয়, "কেন?" কয়, "বাজারে বিক্রি করে আমি যে টাকা পাবো ওইটা দিয়ে কিছু পাখির পালক কিনবো।" তখন ওই বরদ পাখি বলল, "ঠিক আছে, তুমি আমাকে এই কেঁচুগুলো দিয়ে দাও। আমি কেঁচুগুলা খাবো। আর আমি বিনিময়ে আমার শরীর থেকে কিছু পাখির পালক তোমাকে আমি দিয়ে দিচ্ছি।" তো কৃষক কি করলো? ওই বড়দ পাখিকে কেঁচুগুলো দিয়ে দিল এবং কিছু পাখির পালক নিয়ে চলে গেল। এভাবে ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ প্রত্যেকদিন কি করলো? কৃষক কেঁচু নিয়ে আসলো আর ওই বড়দ পাখি বিনা পরিশ্রমে শর্টকাট করে কিছু কেঁচু খেয়ে ফেলল। বিনিময়ে কি দিল? তার শরীরে যে পালকগুলা দিয়ে দিল। একটা পর্যায়ে আসলো, একদিন আসলো যে তার শরীরে আর কোন পাখির পালক অবশিষ্ট রইল না। তখন সে কৃষকও কিন্তু তাকে আর কি দিচ্ছে না? ওই কেঁচু দিচ্ছে না খাওয়ার জন্য। তো ফাইনালি বাই দিস টাইম যেটা হয়ে গেল, তার যে উড়ার শক্তিটা, সে উড়ার শক্তি হারিয়ে ফেলল। পরবর্তীতে সে উড়ে যে খাবার সংগ্রহ করব, ওইটাও সে পারল না। আবার কৃষকও তাকে খাবার দিচ্ছে না। তার ফাইনালি সে কিন্তু না খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হয়েছিল কেন জানেন? শুধু ওই যে শর্টকাট সহজে পরিশ্রম ছাড়া খাবে, কম সময়ে খাবে। এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। যদি আপনি ওরকম চিন্তা করেন, একটা পর্যায়ে আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আপনি প্যারালাইজড হয়ে যাবেন, আপনি কোন কাজ করতে পারবেন না। আপনার মেন্টালি প্যারালাইজড হয়ে যাবেন। আপনার হাত-পা যারা প্রচুর পরিশ্রম করে কাজ করে তাদের কিন্তু শরীর খুব ভালো থাকে। তাই না বিষয়টা? এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শর্টকাট যদি পাওয়ার মানসিকতা থাকে, আপনি এটাকে ডিলিট করেন, এটা ফরমেট করেন যে শর্টকাটে কোন কিছু পাওয়া যায় না। ২৬ বছর লেখাপড়া করে বাংলাদেশ প্রেক্ষাপটে ৳২৬০০ চাকরি গ্যারান্টি নেই। আর আপনি এখানে বলতেছেন যে শর্টকাটে সবকিছু পেয়ে যাবেন। সো শর্টকাট কখনো আমরা চিন্তা করব না। যদি থেকে থাকে তারপরে এটা কি করতে হবে? আপনাকে পরিহার করতে হবে। তারপরে বলা হচ্ছে যে সেলফিশনেস এবং গ্রেডি। অর্থাৎ বিষয় হচ্ছে যে হ্যাঁ, স্বার্থপর এবং লোভী হওয়া যাবে না। আমরা ভুলেও স্বার্থপর হব না এবং লোভী হব না। যদি আমরা স্বার্থপর হয়ে যাই, লোভী হয়ে যাই, তাহলে আমরা এখানে সফলতা অর্জন করতে পারব না। যদি এই জিনিসগুলো আমাদের ভিতরে থেকে থাকে যে স্বার্থপরতা, লোভ, হ্যাঁ? তাইলে এগুলো যদি থেকে থাকে তাহলে আপনাকে এগুলো পরিহার করতে হবে। একজন কৃষক ছিলেন, আমি ছোট একটা গল্প বলব। একজন কৃষক ছিলেন, সে খুব লোভী ছিল এবং খুব স্বার্থপর ছিল। তো লোভী কৃষককে তা ওই এলাকার রাজা বলল যে, "ঠিক আছে, তোমাকে আমি একটা চমৎকার একটা প্রমোশন দিচ্ছি, একটা অফার দিচ্ছি।" কি অফার? যে তুমি সকালে সূর্য উঠার সাথে, সাথে তুমি এই জায়গা থেকে দৌড় দেওয়া শুরু করবা। দৌড় দিয়ে তুমি যতটুকু এরিয়া ঘুরে আসতে পারবা, ফিরে আসতে পারবা, অতটুকু জমি তোমাকে দিয়ে দেওয়া হবে। চমৎকার! একজন কৃষককে বলল, "সূর্য উদিত হওয়ার সাথে, সাথে তুমি এখান থেকে স্টার্ট করবা হাঁটা বা দৌড়। হাঁটো বা দৌড়াও, এটা তোমার ব্যাপার।" এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যে তুমি আবার ফিরে এই জায়গায় আসবা। এবং যতটুকু এরিয়া ঘুরে আসতে পারবা, অতটুকু জমি তোমাকে দিয়ে দেওয়া হবে।
লোভী কৃষক কি করলো? একবারে সকালে সূর্য উদিত হওয়ার সাথে, সাথে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে অনেক দূর চলে গেল। বাইরের টাইম সে ভুলে গেছে তাকে আবার ফিরেও গন্তব্যে আসতে হবে। হঠাৎ করে যখন তার মনে হলো যে, হায়, হায়! তাকে তো ফিরে আবার ওই জায়গায় যেতে হবে। তখন সে খুব জোরে ছুটে সে অ্যা সূর্য অস্তের আগেই কিন্তু নির্ধারিত জায়গায় এসে পৌঁছেছে। বাট তখন মৃত্যু তার হয়ে গেছে। অর্থাৎ সে সত্যিকার অর্থে অনেক বড় এরিয়ার জমির মালিক হয়েছে কিন্তু সে এটা ভোগ করতে পারে নাই। কেন? শুধু লোভী হওয়ার কারণে। এই লোভ আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই কৃষকটা যদি চিন্তা করত, ঠিক আছে আমার দরকার নাই। আমাকে তো আবার নির্দিষ্ট জায়গায় আসতে হবে। একটু পরিবার মতো করে যতটুকু সম্ভব, তার দেহে যতটুকু আ নিতে পারে শ্রম, অতটুকু নিয়ে যদি সে নির্দিষ্ট জায়গায় চলে আসতো, সে বেঁচে থাকতো হয়তো এবং সে ওই জমির যে ইটাও সুবিধাটা সে কিন্তু ভোগ করতে পারত। এজন্য আমি সবাইকে বলব কখনো আমরা যেন লোভী না হয়ে যাই কোন কাজের জন্য। হ্যাঁ? যেমন আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাইয়েরা আমাদের সাথে লেনদেন করছে। আমাদের লোভের কারণে অনেক ডিস্ট্রিবিউটররা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি বলব কেউ লোভী হবেন না ইনশাআল্লাহ। যদি আপনি লোভী হয়ে যান আপনি অনেক কিছু হারাবেন। অনেক কিছু হারাতে হবে আপনাকে। জীবনে আমি আবারও বলছি যে কেউ লোভী হবেন না। তারপরে যেটা হচ্ছে যে লোভী এবং স্বার্থপর হওয়া যাবে না। কাট আপ ইউর নেগেটিভ সেন্স। আপনার ভিতরে যত নেগেটিভিটি আছে, যত হতাশা আছে সবগুলোকে আপনি ডিলিট করে দেন। ফরমাট করে দেন। এই যে এটা আপনার মনকে রিফ্রেশ করবে। যত নেগেটিভ জিনিস সব যদি আপনার ভিতরে থাকে, আসলে কি জানেন উপরে উঠার জন্য হালকা হওয়া জরুরি না ভারী হওয়া জরুরি। অবশ্যই আপনারা বলবেন হালকা হওয়া জরুরি। আসলে যখন আপনি অনেক নেগেটিভিটি নিয়ে হাঁটবেন, অনেক হতাশা নিয়ে হাঁটবেন, মনে অনেক কষ্ট নিয়ে ব্যথা নিয়ে আপনি হাঁটবেন, আপনি কিন্তু দেখবেন মনটা অনেক ভার লাগে, ভাল লাগে না। আপনার বন্ধুর সাথে আপনার মন খারাপ, রাগারাগি হয়েছে, আপনার খুব কষ্ট লাগছে। কেমন যেন বুকে একটা মানে চাপা পড়া একটা কষ্ট কেমন জানি লাগছে আপনার। আপনি তাকে ক্ষমা করে দেন। যে আমার বন্ধু হয়তো বোঝে নাই, না বুঝে আমাকে মন্তব্যটা করছে। ক্ষমা করে দেন, দেখবেন হালকা লাগছে। আপনি তাকে ফোন দেন, "দোস্ত কোথায় আছো? কেমন আছো? আসো একসাথে বসে কফি খাই।" হয়তো আজকে রাগারাগি হয়েছে, এরপর দিন আপনি তাকে ফোন দিয়ে কফি খেয়ে ফেললেন। দেখবেন আপনার অনেক হালকা লাগবে। আসলে বেশি, বেশি ক্ষমা করে দেন। মানুষকে বেশি, বেশি ক্ষমা করেন। কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেন। আসলে ক্ষমা করলে কি হয় জানেন? আল্লাহ নিজে ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমাশীল যারা তাদেরকে পছন্দ করেন। সো আপনি ক্ষমা করে দেন। তাতে আপনি হালকা হবেন। আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ উপরে উঠতে পারবেন, আপনি সফল হতে পারবেন। এই হলো বিষয়। তো আমি আবার সবাইকে আরো বলব যে আমরা যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর stay from negative অর্থাৎ নেগেটিভ পরিবেশ থেকে আপনি নিজেকেই রাখেন। যারা নেগেটিভ তাদের কাছ থেকে আপনি দূরে থাকেন। নেগেটিভ পরিবেশ থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। যদি নেগেটিভ পরিবেশ থেকে আপনি দূরে না থাকেন তাহলে আপনি নেগেটিভ হয়ে যাবেন। কারণ কি জানেন? নেগেটিভ পরিবেশ, নেগেটিভ মেন্টালিটি আমাদের বা নেগেটিভ কথা আমাদেরকে নেগেটিভ করে দেয়। পজিটিভ করা আমাকে পজিটিভ করে দেয়। যেমন আমি আপনাদের সামনে এখন কথা বলছি। আমার কথাগুলো এই মুহূর্তে যারা শুনছেন এবং যারা শুনবেন, তারা পজিটিভ হবেন, তারা উদ্বুদ্ধ হবেন, তারা কাজের গতি আ বাড়াতে পারবেন। আবার কিছু কথা আছে যে কথাগুলো আপনাকে মন খারাপ করে দেয়। যেটা আমি সহজে বলি। আপনাদের যদি একটা বাটির ভিতরে এক টুকরা অনেক বড় একটা মানে আ এম ফ্রাই করা একটা আ পিস দেওয়া হয় চিকেনের, তাইলে আপনি কিন্তু ওইটা যদি ভালো হয় খাবেন, পচা হইলে কিন্তু খাবেন না। অনেক বড় একটা আ রোস্ট এর পিস আপনাকে দেওয়া হলো। কিন্তু এটা পচা আছে, একটা পোকা পড়ে আছে। আপনি কিন্তু খাবেন না বা পোকা ধরে গেছে খাবেন না। আপনি বিষযুক্ত কোন খাবার খাবেন না। কেন? এই দেহটাকে সুস্থ রাখার জন্য। দেহকে সুস্থ রাখার জন্য আমরা ভালো, ভালো খাবার খাই, সুষম খাবার খাই। বিশ্বাস করেন ভাইয়া, এই মনকে সুস্থ রাখতে গেলে আপনাকে ভালো, ভালো কথাগুলো শুনতে হবে। খারাপ কথাগুলো শোনা যাবে না। মনে রাখবেন কানের মধ্যে যদি বিষ ঢুকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মুখে যদি বিষ ঢুকে ডাক্তার, হসপিটাল, কবিরাজ হয়তো আপনাকে সুস্থ করে দিতে পারে। কিন্তু যদি আপনার যদি বিষ ঢুকে যায় আপনার কানে, তাহলে কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। সো কেউ যেন আপনার কানে বিষ ঢুকাতে না পারে। এজন্য আমি আবারও বলছি, আপনার নেগেটিভ যে পরিবেশ আপনি জানেন আপনার ঘর নেগেটিভ, যে আপনার বাবা নেগেটিভ, আপনার ভাই নেগেটিভ, যারা নেগেটিভ তাদের কাছ থেকে যতদূর সম্ভব আপনি নিজেকে সেভ করে রাখবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, বাসায় গেছেন, বাসায় গিয়ে আপনি দরজা বন্ধ করে পড়া শুরু করে দেন। জোরে, জোরে পড়েন, হ্যাঁ? যেন নেগেটিভ মানুষগুলো আপনাকে ডিস্টার্ব করে। আবার যখন পড়া শেষ আপনি ঘর থেকে বের হয়ে যান। আবার মানে নির্দিষ্ট সময় আপনি ঘরে থাকেন পড়ার সময়টা। আর বাকি সময়টুকু আপনি সফলতার জন্য কাজ চালিয়ে যান। যারা আজকে আপনাকে নেগেটিভ করছে, যারা আজকে আপনাকে হতাশ করছে, তারা একসময় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ আপনাকে অভিনন্দন জানানোর জন্য। কারণ আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। যারা আ আমাকে সমালোচনা করেছে, আমাকে অপমান করেছে, আমাকে বিশ্রী ভাষায় কথা বলেছে, ওই মানুষগুলো কিন্তু এখন আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য, হ্যাঁ, আমাকে উম আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। যে মানুষগুলো আমাকে আ বিয়ের দাওয়াত দেয় নাই যখন আমার টাকা ছিল না, এখন ওই মানুষগুলো বিয়ের কার্ডের যে বিয়ের দাওয়াতের যে কার্ড, ওই কার্ডটা ১ম কার্ডটা কিন্তু আমার জন্যই লিখে।
হ্যাঁ, এই হলো বিষয়। আসলে মনে রাখবেন যে মানুষগুলা তোমার আজকে অপমান করছে, তোমাকে ইনসাল্ট করছে, তোমাকে খারাপ ভাষায় কথা বলছে, ওই মানুষগুলো একসময় এসে বলবে যে, "তুমি ঠিক আসলে। আসলে আমি দোয়া করছি আমি জানি তুমি সফল হতে পারবা।" তখন ওই ধরনের কথাবার্তা বলবে। সো আমি বলব যে কখনো হতাশ আ হবেন না। তারপরে যেটা হচ্ছে ১ম টা ছিল রিফ্রেশ ইউর মাইন্ড। আপনার মাইন্ডকে রিফ্রেশ করবেন। তারপরে ২য় স্টেপটা দেখি আমরা। ২য় স্টেপটা ছিল আমাদের গিভ প্লেস এ গুড থটস অর্থাৎ এবার আপনি রিপ্লেস করবেন। এতক্ষণ আমরা পরিষ্কার করেছি, এখন আপনি রিপ্লেস করবেন আপনার মেমোরিতে ভালো কিছু। আমি বলছিলাম যদি আপনি ভালো জিনিস ঢুকাতে পারেন তাহলে বাইরে হবে কিন্তু ভালো ইনপুট ভালো হলে আউটপুট ভালো হবে। ইনপুট খারাপ তো আউটপুটও খারাপ। যদি আমাদের ইনপুট খারাপ হয় আমাদের আউটপুট কিন্তু খারাপ হবে। তো আমি বলব এখানে ভালো জিনিসগুলো এতক্ষণ আমরা কি করলাম খালি করে দিলাম। আমাদের ভিতরে যত খারাপই ছিল সবগুলো আমরা নেগেটিভিটি, হতাশা, ভয়, হ্যাঁ? মানে এই জিনিসগুলো আমরা কি করলাম এতক্ষণ আ মাইন্ড খালি করে দিলাম। অর্থাৎ ক্লিনজিং করলাম, পরিষ্কার করলাম। এইবার আমরা রিপ্লেস করব, প্রতিস্থাপন করব। কি প্রতিস্থাপন করব? ১ নাম্বার আপনার যে ইচ্ছাশক্তি, আপনি আর কি ইচ্ছা জীবনে? আপনি কতটুকু সফল হতে চান? আপনি কোন জায়গাটা যেতে চান? আপনি কতদূর সফল হতে চান? এই বিষয়গুলা হ্যাঁ, এই জিনিসগুলো আরকি আপনাকে রিপ্লেস করতে হবে। ইচ্ছাশক্তি, হ্যাঁ? আমরা ছোটবেলায় পড়েছি ইচ্ছা থাকলে উপায় হয়। অর্থাৎ আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে উপায় কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। ওই যে শুরুতে আমি বলছিলাম, কেন আপনি টিএনসি করছেন? ওই কেনর জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ? আপনি কিন্তু এখানে কাজটা কিভাবে করবেন আপনি নিজেই বাইর করে ফেলবেন। কারণ এখানে মনে করেন একটা ঘরের ভিতরে আগুন লেগে গেছে। অনেকে দেখবেন জানলা দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, ছাদে যেয়ে ছাদের থেকে রশি দিয়ে নেমে যায়। আবার অনেকে ছাদের থেকে লাফ দিয়ে পুকুরে পড়ে যায়। অর্থাৎ সে খুঁজে কিভাবে সে এখান থেকে পালাতে পারে, কিভাবে সে এখান থেকে বাঁচতে পারে। এ হলো বিষয়। আসলে যখন কেনটা পরিষ্কার হয়ে যাবে, আমার মা-বাবা অনেক কষ্ট করছে, তাদের জন্য আমাকে সফল হতে হবে। আমার বোনকে বিয়ে দিতে হবে, এজন্য আমাকে সফল হতে হবে। আমার মার চিকিৎসা করতে হবে, এজন্য আমাকে সফল হতে হবে। আমাকে টাকা ইনকাম করতে হবে। আমার বাবার কষ্ট আমাকে দূর করতে হবে, এজন্য আমাকে সফল হতে হবে। আমাকে টাকা ইনকাম করতে হবে। সফল হওয়ার অর্থাৎ আমার ফ্যামিলির আমাকে দায়িত্ব নিতে হবে। আমার ছোট ভাই আছে, তাদের দায়িত্ব আমার নেওয়া উচিত। কারণ আমার বাবা আর পারছে না। আমার বাবা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। তাহলে এই বিষয়গুলা যখন কেনটা আপনার পরিষ্কার হয়ে যাবে যে কেন আপনি আসলে টিএনসিতে সফল হতে চান, এই কেনটা যখন পরিষ্কার হয়ে যাবে, বাকি কাজগুলো অটোমেটিক্যালি আপনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আমি যেটা বলব যে আপনার ইচ্ছাশক্তিটাকে করেন। তারপরে যেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম করার মানসিকতা আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। অনেকে বলবে যে টিএনসি যে বিজনেসটা এটা একটা স্মার্ট ওয়ার্ক বিজনেস। ইয়েস, এটা একটা স্মার্ট ওয়ার্ক বিজনেস। এটা একটা স্মার্ট ব্যবসা, রাইট। বাট এটা স্মার্ট ব্যবসা আপনার জন্য এখন নয়। এটা হলো আগে আপনার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। দেন এটা আপনার জন্য একসময় স্মার্ট ওয়ার্ক হয়ে যাবে। আজকে দেখেন মোবাইল ফোন এটা আমরা বলি স্মার্টফোন বলি বা স্মার্ট একটা কমিউনিকেশন এর জন্য একটা ডিভাইস আমরা বলতে পারি। কিন্তু এই ডিভাইসটা বা এই কমিউনিকেশন এর যোগাযোগের এই যে আধুনিক যেটা এটা কিন্তু একদিনে আসে নাই। কেউ না কেউ বছরের বছর পর বছরের বছর ধরে তারা কি করছিল? সে হার্ড ওয়ার্কিং করছিল। এখন এটা আমাদের জন্য হয়ে গেছে স্মার্ট ওয়ার্ক। আপনি টিএনসি ৫ বছর হার্ড ওয়ার্ক করেন, দেন টিএনসি আপনার জন্য হয়ে যাবে স্মার্ট ওয়ার্ক। কিন্তু দৌড়েই এটা কিন্তু স্মার্ট ওয়ার্ক হবে না। হ্যাঁ? এজন্য আমি বলব আগে আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। দেন একটা পর্যায়ে এসে এটা আমাদের জন্য হয়ে যাবে স্মার্ট ওয়ার্ক। তারপরে যেটা আছে যেটা আ কমিটমেন্ট। আমাদের যেটা হচ্ছে যে কমিটমেন্ট আমাদের অবশ্যই নিজেদের পিছে নিজের কমিটমেন্ট থাকতে হবে, কমিটেড হতে হবে। আমার প্রতি আপনার কমিটমেন্ট না, আপনার নিজের প্রতি নিজের কমিটমেন্ট, আ আপনার ফ্যামিলির প্রতি আপনার কমিটমেন্ট, আপনার প্রিয় মানুষগুলোর প্রতি আপনার কমিটমেন্ট, ওই জিনিসগুলা এবং কাজের প্রতি এই যে আপনার সম্মানিত ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে আপনি কি বলেছেন, কি কথা বলেছিলেন, কি কমিটমেন্ট করেছিলেন যে আসো আমরা একত্রিত হয়ে সফল হবো। আমি তোমাকে সাপোর্ট দিব। কিন্তু আজকে দেখেন আমরা অনেকেই অ্যা আর সাপোর্ট দিচ্ছি না ওইভাবে করে। হ্যাঁ? ওইভাবে করে কাজ আমরা করছি না। তাহলে এই জিনিসগুলো কিন্তু সত্যিই খুব খারাপ। হ্যাঁ? আমরা এই কাজগুলো করব না। আমরা নিজের প্রতি কমিটেড থাকবো, কোম্পানির প্রতি, সিস্টেমের প্রতি। তারপরে হচ্ছে অবশ্যই আমাদেরকে রেসপনসিবিলিটি দায়িত্ববোধ। হ্যাঁ? আপনি যদি আগে দায়িত্বহীন হয়ে থাকেন আসলে কোন কাজ দিলে আপনি করতেন না। হ্যাঁ, এরকম না। আপনার আজকের থেকে রেসপনসিবল হতে হবে। আপনাকে রেসপনসিবিলিটি আপনার ভিতরে থাকতে হবে। কারণ আপনি যদি রেসপনসিবল না হন, কারণ আপনি টোটাল টিমের রেসপনসিবল। আপনাকে টিমটা নিয়ে এগিয়ে টিমটা যত ভালো হবে। আসলে ডিরেকশন এর বিজনেসটা হলো একটা পরিবারের মতো আমি মনে করি। আপনার পরিবার। এখানে আপনার টিমে যদি সদস্য থাকে ১০ জন, ১ম শুরুতে ২ জন, ৫ জন তারা কিন্তু আপনার পরিবারের সদস্য। আপনি যখন বিয়ে করলেন, আপনার সন্তান ১ টা ২ টা সন্তান হয়েছে। ছোট একটা টিম। যখন আপনি অ্যা আ পা সন্তান হলো এরকম ৫ টা ৭ টা সন্তান হয়ে গেল, আপনার টিমটা একটু বড় হলো। তারপরে আস্তে করে আপনি দাদা হলেন। এরপরে আপনি পৈতদাদা হলেন। দেখেন বিশাল একটা টিম। এখানে কিন্তু আপনার দায়িত্ব আছে। দায়িত্ব যদি এড়িয়ে যান অর্থাৎ যে বাবা তার ফ্যামিলির দায়িত্ব প্রপারলি নিবে এবং ওই ফ্যামিলিটা কিন্তু সুন্দর হচ্ছে। আর যারা বাবা হিসাবে সন্তানদের দায়িত্ব নিচ্ছে না, কখন বাসায় আসছে, কখন বাসা থেকে বের হচ্ছে, লেখাপড়া করছে কিনা, খারাপ কোনো কাজে সম্পৃক্ত হচ্ছে কিনা, এগুলা যারা খবর না রাখে তার ফ্যামিলিতে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়। ওই ফ্যামিলির সদস্যগুলা ভালো জায়গায় পৌঁছতে পারে না। ঠিক তেমনিভাবে আমি বলব ডিরেক্ট সেলিং বিজনেস এ আপনার যারা অ্যাসোসিয়েট আপনি শুরুতে
শুরুতে আপনি যাদেরকে নিয়ে কাজ শুরু করেন, যেমন আমি যদি বলি আজকে আমি যাদেরকে স্পন্সর করেছি আমার সরাসরি যে আছে আমাদের একজন লিডার, সম্মানিত লিডার যেটা হলো আমাদের সম্মানিত একজন লিডার আছে সরাসরি আমাদের মিস্টার আলাউদ্দিন। আজকে আমি সফল কারণ আলাউদ্দিন আজকে বাড়ি করেছে। এই মাসে সে তার বাড়িতে উঠবে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল। তাহলে আমি যাকে স্বপ্ন দেখিয়েছি সে তার স্বপ্ন ফুলফিল করেছে। ওদিক দিয়ে আমাদের কাইম মুন্সি আরেকজন লিডার আমার, সেও একটা ফ্ল্যাট কিনেছে। আলহামদুলিল্লাহ এই মাসে তার ফ্ল্যাটে সে উঠে যাবে। তারপরে আমি আরেকটা লিডারের কথা বলব আমাদের মামুনুর রশিদ মুন্না। সেও এই মাসে তার নিজের বাবার বাড়ি না, নিজের বাড়িতে অ্যা ফাউন্ডেশনের দোতলা কমপ্লিট করে ফেলেছে। ৬ তলা ফাউন্ডেশন সে এই মাসে তার বাড়িতে উঠবে। এই যে আমি বলব আমি যাদেরকে স্পন্সর করেছি, আমি যাদের দায়িত্ব নিয়েছি, তারা কিন্তু আজকে সফল হয়ে গেছে। হ্যাঁ? তাহলে আপনার কাজ কি জানেন? আসলে আপনি যে ৪ জনকে স্পন্সর করেছেন, আপনি যাদেরকে স্পন্সর করেছেন, ওই ৪ টা লোক অর্থাৎ আপনার ৪ টা উইংস এর ৪ জন মানুষকে বা গাড়ি-বাড়ির মালিক করা, তাদেরকে জীবনে সফল করা এটা আপনার দায়িত্ব। আপনার কি চাই? কিচ্ছু চাই না আপনার। আপনার কাজ হচ্ছে আপনি যে ৪ জনকে স্পন্সর করলেন অর্থাৎ ৪ জনকে স্পন্সর বলতে এমন আবার সরাসরি যাকে স্পন্সর করছেন সে খারাপ হতে পারে। আপনি তার নিচের থেকে একজনকে ধরে নেন। যে আপনার কথা শুনে, যে আপনার obedient সে বেয়াদব না। হ্যাঁ? যার ভিতরে কৃতজ্ঞতা আছে ওরকম একজনকে আপনি ধরেন। তারা সফলকাম হলে আপনি অটোমেটিক্যালি সফলকাম হবেন। এজন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি যাদেরকে স্পন্সর করবেন তারা আপনার সন্তান। তাদের প্রতি আপনি রেসপনসিবল হতে হবে। তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে। কি দায়িত্ব নিবেন? তার ফ্যামিলির টাকা দিয়ে চালাবেন? নো। তাকে ব্যবসাটা শিখাবেন। হ্যাঁ, তাকে সৎ সৎ পরামর্শ দিবেন। সে যদি কোন ভুল করে তাকে গাইডলাইন দিবেন। হ্যাঁ, এই কাজগুলো আপনি যখন করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি চমৎকার একটা জায়গা তৈরি করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে যে এজন্য আবারও বলছি আমাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। টিমের প্রতি, নিজের প্রতি। ব্যবসার প্রতি কোম্পানিও কিন্তু আপনাকে দায়িত্ব দিচ্ছে। কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখা এটা আপনার দায়িত্ব। আপনার কারণে, আপনার টিমের কারণে যেন কোম্পানির কোন বদনাম না হয়, এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে যে আপনি দেন পজিটিভ বিলিভিং আপনাকে অবশ্যই বিশ্বাস থাকতে হবে কোম্পানির প্রতি, কোম্পানির সিস্টেমের প্রতি এবং আপনার যে লিডার আছে, লিডারদের প্রতি। হ্যাঁ? অনেকে বলে ফেলে যে লিডাররা খারাপ। সরি ভাইয়া এই কথাটা বলবেন না। লিডাররা খারাপ এই কথা বলবেন না। আমাদের প্রিয় নবীও কিন্তু লিডার ছিলেন। সো আপনি কেন বলছেন লিডাররা খারাপ? লিডাররা খারাপ না। আসলে কোন ব্যক্তি খারাপ করলে আপনি লিডার বলতে পারেন। যে খারাপ করেছে সে লিডার হতেই পারে নাই। নেতা, নেতা, নেতা সত্যিকারের নেতা কখনো খারাপ হতে পারে না। যার ভিতরে নেতৃত্ব গুণ নাই সে নেতা না। সেই নেতা যার ভিতরে নেতৃত্বের গুণগুলা আছে। সো আমি বলব কোন নেতা বা কোন লিডার খারাপ করতে পারে না। বরং কোন খারাপ মানুষ নেতার লেবাস নিয়া সে খারাপ করছে। সো ওই মানুষটাকে বলেন। আপনি এভারেজ অনেকে বলে ফেলেন যে হুজুররা খারাপ। এই কথাগুলো বলা ঠিক না। হ্যাঁ, আসলে হুজুররা খারাপ বললেন কেন আপনি? এজন্য বিষয়গুলো আসলে আমরা কথায়, কথা বলে ফেলি আরকি। এগুলো হলো কথার কথা। সুতরাং কথার কথা বলা যাবে না। যা সত্য তাই বলতে হবে। আমি আবারও বলছি পজিটিভ বিলিভিং সু অ্যা পজিটিভ বিলিভিং হ্যাঁ? পজিটিভ বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে কোম্পানির প্রতি, লিডারদের প্রতি, সবার প্রতি। এই হলো বিষয় এবং আপনার জীবনে সফলতা অর্জন করার জন্য একজন মেন্টর চাই। যেমন আমি কখনো কাউকে বলি নাই, কোন ট্রেনিং এ বলি নাই যে, "ভাই আমাকে কপি করতে পারবা না, আমার মতো হতে পারবা না।" আসলে কি জানেন? আপনি জীবনে যার মতো হতে চান তাকে কপি করে ফেলেন। আপনি যে লিডারের মতো চলতে চান, যে লিডারের মতো করতে চান, আপনি তাকে কপি করে ফেলেন দেখবেন হয়তো সময়ের ব্যবধান, হয়তো ১ বছর, ২ বছর, ৫ বছর পরে দেখবেন আপনি ওই লিডারের জায়গাটা দখল করে নিয়েছেন। এ হলো বিষয়। জীবনে আপনি যার মতো হতে চান তাকে কপি করে ফেলেন। তার কাজ, তাকে কপি করবেন কি? তার কাজ, সে কয়টায় ঘুম থেকে উঠে, সে কিভাবে কাজ করে, সে কিভাবে মানুষের সাথে কথা বলে, সে তার সাথে মানুষের ব্যবহার মানুষ তাকে কেন ভালোবাসে, সে কিভাবে চলে, মানুষের সাথে সে কিভাবে কথা এই বিষয়গুলো আপনি কপি করে ফেলেন। এ হলো বিষয়। সে বই পড়ে তাহলে আপনিও বই পড়েন। সে হাদিস পড়ে আপনিও হাদিস পড়েন। অর্থাৎ জীবনে আপনি যার মতো হতে চান, আবারও বলছি আপনি জীবনে যার মতো হতে চান তাকে কপি করে ফেলেন। তারপরে বলা হচ্ছে give more than you get অর্থাৎ আপনি জীবনে যা পেতে চান তার চেয়ে বেশি দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। জীবনে যাই পেতে চান। যদি বেশি পেতে চান তাহলে বেশি দিতে শিখেন। আপনি সম্মান পেতে চান, সম্মান করতে শিখেন। ভালোবাসা পেতে চান তাহলে ভালোবাসা দিতে শিখেন। অর্থাৎ জীবনে যা পেতে চান, আমাদের অনেক বোনেরাও কথাগুলো বলতে শুনতেছেন। যা পেতে চান তা দিতে শিখেন। আপনি যদি ভালো শাশুড়ি হতে চান, সফল শাশুড়ি হতে চান, তাহলে আগে সফল ভালো একটা বউ হন। আপনি যদি সফল বাবা হতে চান, তাহলে আগে সফল ভালো একটা সন্তান হন। আপনি ভালো সন্তান হতে পারলে একসময় ভালো বাবা হবেন। ভালো বউ হতে পারলে ভালো শাশুড়ি হবেন। আসলে জীবনে যা পেতে চান তা আগে আপনাকে দিতে শিখতে হবে। আপনি যত ভালো কিছু দিবেন, আপনি ফিডব্যাক তত ভালো কিছু পাবেন। আমি বললাম না? গত ১০ বছরে কি করেছি এই ফলটাই আমি এখন ভোগ করছি। আর এখন কি করছি এই ফলটা ভোগ করব আগামী বছরগুলাতে। সো আপনি জীবনে যা পেতে চান তা আগে দিতে শিখেন। আবারও বলছি যা পেতে চান তা দিতে শিখেন। তারপরে নাম্বার 3 4 স্টেপ বলছিলাম। হ্যাঁ?
সেটেল দ্য মাইন্ড। আপনার অবশ্যই মাইন্ডকে সেটেল করতে হবে। প্রথমত আমি পরিষ্কার করছিলাম মনটাকে, এবার মাইন্ডটাকে সেটেল করেন। হ্যাঁ? মাইন্ড যদি সেটআপ করতে না পারেন, লক্ষ্য যদি ঠিক না থাকে, আপনি কখনো গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনি ঢাকা থেকে কুমিল্লা আসতে চাচ্ছেন, কিন্তু আপনি যে রাজশাহীর বাসে উঠে বসে আছেন। তাইলে কখনো আপনি কুমিল্লা আসতে পারবেন না। আপনি রাজশাহী যাবেন। হ্যাঁ, আপনি চিন্তা করেছেন যে আজকে মাইন্ড সেটআপ করেছেন যে আজকে আমি কাচ্চি বিরিয়ানি খাবো রাত্রে আমার পরিবার নিয়ে। এবার আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি ১ কেজি অ্যা বেগুন কিনেছেন, কালো বেগুন কিনেছেন, আর গিয়ে আপনি ১ কেজি আলু কিনেছেন, আর শীতল শুটকি কিনেছেন ১০০ গ্রাম। এখন বলেন আপনি মাইন্ড সেটআপ করলেন আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন, বাজারে যেয়ে শীতল কিনছেন, বেগুন কিনছেন। আসলে কি আপনি ওইটা খেতে পারবেন? আসল বিষয়টা হচ্ছে কি জানেন? আপনি এই যে আপনার চিন্তা, আপনার যে টার্গেট, আপনার যে লক্ষ্য, ওইটার সাথে আপনার কর্মের মিল নাই। হ্যাঁ? এজন্য আমরা মাইন্ড সেটআপ করতে হবে যে আপনি কোথায় যেতে চান, কি করতে চান। আমরা অনেকেই আমি প্রায় সময় বলি যে আসলে দেখেন আমরা কি মনের মালিক না মন আমাদের মালিক? আমরা কিন্তু মনের মালিক না, মন আমাদের মালিক হয়ে গেছে। মন যা ইচ্ছা তা খারাপ কাজ হোক, যেকোনো কাজ হোক সে মন আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। এটা কিন্তু কথা ছিল না। আমরা মনের মালিক, মন আমাদের মালিক না। হ্যাঁ? এখন চাকর আমার মালিক হয়ে গেছে। চাকর মালিক হয়ে গেছে। তো চাকর যদি মালিক হয়ে যায় তাহলে কিন্তু এটা খুব খতরনাক হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর যদি আ চাকর হ্যাঁ চাকরি থাকে, আপনি যদি মালিক হয়ে যান তাইলে কিন্তু সে খুব বিশ্বস্ত হয়ে যাবে। হ্যাঁ, এই ব্রেইনকে যদি আপনি কর্মচারী বানাইতে পারেন, চাকর বানাইতে পারেন, সে খুব বফাদার হয়ে যাবে, খুব বিশ্বস্ত হয়ে যাবে। আর যদি সে আ কি হয় আপনার মালিক হয়ে যায়, সে খুব খতরনাক হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। মানে আপনার জন্য খুব বিপদ বয়ে আনবে সে। কারণ মন কিন্তু সাধারণত ভালো জিনিসগুলো সে নিতে চায় না। সে খারাপগুলোকে খুব ভালো করে নিচ্ছে। কিন্তু আপনি তাকে ধরে, ধরে ভালো জিনিসগুলো দিতে হবে। কারণ আপনার সাবকন্সিয়াস মাইন্ড ওইটাই নিবে, কনসিয়াস মাইন্ড যেটা রিসিভ করবে। তাহলে কনসিয়াস মাইন্ড এর যদি খারাপ, কনসিয়াস মাইন্ড কিন্তু ভালো-মন্দ না। সে সব নিতেছে। হ্যাঁ, ডাস্টবিনের মতো। সে বাছাই করতে পারে না। কিন্তু কনসিয়াস মাইন্ড, সাবকন্সিয়াস মাইন্ড ওইটাকে সত্যি করার জন্য কাজ করে। এজন্য আমাদেরকে অবশ্যই মাইন্ড সেটআপ করতে হবে যে কিভাবে আমরা কাজটা করব। তার একটা যেটা হচ্ছে enthusiasm আমাদেরকে অবশ্যই উদ্যমী হতে হবে, উৎসাহী হতে হবে। অনেক এনার্জি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা অনেকে কাজ করি, কাজের ভিতরে এনার্জি নাই। আমরা আসলে সফলতার জন্য এই যে বললাম যে আমাদের যে ২ টা জিনিস ম্যাচ করতে হবে। একটা হলো ফিজিওলজি আরেকটা হলো সাইকোলজি। ২ টা জিনিস। অনেকের ফিজিওলজি ঠিক আছে, ড্রেস আপ ঠিক আছে কিন্তু সাইকোলজি তার কথা তার বা ওগুলা ঠিক নেই। তার ভিতরগুলা ঠিক নেই। ভিতরে যন্ত্রপাতি ঠিক নেই। তার ড্রেস আপ বা 100% দেখতে প্রফেশনাল লাগে। বাট তার ভিতরের বিষয়গুলাই নাই। এজন্য সাইকোলজি এবং ফিজিওলজি। আবার অনেকের সাইকোলজি ভালো। তার সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারে, তার প্রেজেন্টেশন ভালো। বাস তার ফিজিওলজি ভালো না। তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। যার কারণে সে ভালো কিছু করতে পারে না। তাহলে এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আসলে এখানে অনেক আলোচনার বিষয়। আ এগুলা, এগুলা তো আমি শর্টলি আপনাদেরকে বলছি। তাহলে একটা ফিজিওলজি এবং সাইকোলজি ২ টা ম্যাচ করতে হবে আপনার। আপনার ফিজিওলজিও ঠিক করতে হবে, আপনার সাইকোলজিও ঠিক করতে হবে। এগুলো কিভাবে? আস্তে, আস্তে ট্রেনিং করার মাধ্যমে আস্তে, আস্তে আপনি এগুলোকে ঠিক করে ফেলতে পারবেন। হ্যাঁ, তারপর যেটা হলো এন্থাসিস্টিক আপনাকে অবশ্যই উদ্যমী হতে হবে। তারপরে যেটা হচ্ছে যে আপনাকে হ্যাঁ, অবশ্যই বি এ গুড লিসেনার আপনাকে অবশ্যই একজন ভালো শ্রোতা হতে হবে। কারণ একজন ভালো শ্রোতাই একজন ভালো বক্তা হতে পারে। হ্যাঁ, যে ভালো শ্রোতা না সে কিন্তু ভালো বক্তাও হতে পারবে না। অনেকেই ভালো বক্তা হতে চান কিন্তু ভালো শ্রোতা হতে রাজি না। তাইলে কিন্তু হবে না। যারা সত্যিকার অর্থে ভালো একজন বক্তা হতে চান, আপনি আগে ভালো শ্রোতা হন। ইনশাআল্লাহ আপনি একসময় ভালো বক্তা হয়ে যাবেন। এ হলো বিষয়। কারণ আপনি ভালোভাবে যদি শুনতে পারেন দেখবেন আপনি যেকোনো বিষয় যদি ভালোভাবে একটা সমস্যার কথা যদি ভালোভাবে আপনি শুনেন, তাহলে সমাধানের রাস্তা পেয়ে যাবেন। আর যদি আপনি শুনতে চান, ধ্যাৎ তেরি আমি জানি এগুলো কি বলবো আমি জানি। হ্যাঁ, তুমি এটাকে নেগলেক্ট করলা। তাহলে তো তাতে করে কিন্তু সমাধানের রাস্তাটা তুমি সুন্দরভাবে পেলা না। এ হলো বিষয়। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। তারপরে বিয়ে রিড সাকসেস স্টোরি বেশি, বেশি সফল মানুষের জীবনী পড়বা। হ্যাঁ, বেশি, বেশি আমাদেরকে যেটা করতে হবে কোরআন হাদিস পড়তে হবে। বেশি, বেশি আমরা যে সারা পৃথিবীতে যারা সফলতার স্বাক্ষর হয়ে গেছে, আপনি বিল গেটস এর জীবনী পড়েন। হ্যাঁ, আপনি মনে করেন যে ওয়ারেন বাফেটের জীবনী পড়েন। আপনি জ্যাক মার জীবনী পড়েন। দেখবেন তারা জীবনে কতবার ব্যর্থ হয়েছে তারপর সফল হয়েছে। এবং তাদের পড়ার হ্যাবিট ছিল অনেক বেশি। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা বই পড়েই সফল হয়েছে মেক্সিমাম লোক। আপনি পড়ার অভ্যাস করেন, বেশি, বেশি বই পড়েন। কারণ আপনি যখন হাদিস পড়বেন, হাদিস আপনার জীবনে প্রভাব ফেলবে। এখন আপনি ট্রেডিং করছেন দেখেন এই ট্রেডিং আপনার মনের মধ্যে প্রভাব ফেলছে। আপনার ভিতরে নেগেটিভিটি ছিল, আপনার নেগেটিভিটি আপনি হারিয়ে ফেলছেন। আপনার ভিতরে আস্তে, আস্তে স্পিড বেড়ে যাচ্ছে। তো আমি সবাইকে বলব যে এই জিনিসগুলো করেন। আপনারা রেগুলার অন্তত বই পড়েন। পারেন নাই তারপরেও আপনি ০.৫ ঘন্টা বই পড়েন। ১ ঘন্টা পড়েন। ১ ঘন্টা পারেন না ০.৫ ঘন্টা পড়েন। আমি আরো সহজ করে যদি বলি আপনি বড় করে প্ল্যান তৈরি করবেন না। ছোট করে করেন। ১ সপ্তাহের প্ল্যান তৈরি করেন। হ্যাঁ?
2 ডে টু 7 ডে, 2 ডে টু 7 ডে প্ল্যান। ৭ দিনের প্ল্যান তৈরি করে ৭ দিনে আপনি কয়টায় ঘুম থেকে উঠবেন, কয়টায় ঘুমাতে যাবেন, ৭ দিনে আপনি কি বই পড়বেন, কোন দিন কি বই পড়বেন, কোন দিন কি মিটিং করবেন, সেই ৭ দিনের প্ল্যান তৈরি করেন। শুধু ৭ দিন, যে ৭ দিনে আমি সাকসেস করব। ৭ দিনকে আমি সাকসেস করব যেকোনোভাবে। এই ৭ দিনকে সফল করতে যেয়ে কি হবে জানেন ফাইনালি? এরপর তো এই ৭ দিন শেষে আবার ৭ দিনের প্ল্যান তৈরি করেন। আবার ৭ দিন শেষে আবার ৭ দিনের প্ল্যান তৈরি করেন। দেখবেন চমৎকার আপনি রেজাল্ট দিতে পারবেন। কারণ একসাথে অনেক আমরা আসলে কি করি অনেকে বলে ৪০ দিন নামাজ পড়লে হয়ে যাবে। ৪০ দিন যেকোনো কাজ করলে অভ্যাস হবে। ৪০ দিন না আপনি ১ সপ্তাহ করে দেখেন কি হয়। ১ সপ্তাহ প্ল্যান শেষ এরপর আবার ১ সপ্তাহের জন্য কাজ করেন। দেখবেন এটা তখন আপনার সাহস লাগবে যে হ্যাঁ। তারপরে বলা হচ্ছে লার্ন অ্যান্ড রিলার্ন যেটা আমি ১ম এ বলেছি যে লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন। লার্ন, আনলার্ন আর হলো রিলার্ন। আপনি আগে লার্ন করবেন, এরপরে পাশাপাশি কি করবেন যে আনলার্ন যাতে খারাপ যেগুলো আছে এগুলো আনইনস্টল করবেন। যেটা ১ম এ লার্ন মানে ইনস্টল করবেন। হ্যাঁ? তারপরে আপনাকে কি করতে হবে আনলার্ন মানে আনইনস্টল করবেন। তারপরে হলো রিলার্ন আবার ইনস্টল করেন, আবার ইনস্টল করেন। নতুন আপনি বেশি কিছু জানেন। কারণ আপনি যত বেশি জ্ঞানী হবেন, যত বেশি জানবেন, তত বেশি বিজনেসটাকে আপনি সমস্যা ছাড়াই বিজনেসটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের জীবনী যখন পড়বেন, তাদের জীবনে অনেক সমস্যা আসছিল। তারা কিন্তু ওখানে বলতেছে যারা কিভাবে ওই সমস্যা থেকে সে পরিত্রাণ পাচ্ছে, ওখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন। সফল মানুষের জীবনী যখন পড়বেন, তখন আপনার ওই সফল মানুষের জীবনী আপনার জীবনে প্রভাব ফেলবে। যখন আপনি আমাদের প্রিয় নবীর জীবনী পড়বেন, ওই প্রিয় নবীর জীবনী আপনার জীবনে প্রভাব ফেলবে। এজন্য আমি বলব সবসময় কাজগুলা করবেন। এবং ট্রেনিং করবেন প্রতিনিয়ত। যে ট্রেনিং করাক আমরা চিন্তা করি যে আজকে ট্রেনিং করাবে, অমুক স্যার করাবে, হ্যাঁ ট্রেনিং ভাল লাগে না। আজকে অমুক স্যার ট্রেনিং খুব ভালো লাগে আজকে না এটা করবেন না। আপনি সবার ট্রেনিং করেন। একজনের ট্রেনিং হয়তো আপনার কাছে ভালো লাগে না। তার হয়তো ৫০ টা কথা আপনার কাছে ভালো লাগে। কিন্তু একটা কথা বলছে যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে এবং এটা আপনার হৃদয়ে লেগেছে। ওইটা আপনি রিসিভ করেন। যেটা ভালো লাগে রিসিভ করেন, যেটা ভালো লাগে না রিসিভ করেন না। কিন্তু আপনি শুনবেনই না। এটা কিন্তু ভুল। সবার কথা শোনেন। সবার কাছ থেকে শিখার আছে। এবং আমরা জীবনে মানুষের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা অঙ্গীকারে পরিণত করেন। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি হয়ে যায়। এরকম যেন না হয়। তাইলে কিন্তু আমরা সফলকাম হতে পারব না। তারপরে স্টেপ ৪ নম্বরে যেটা হচ্ছে আ ব্যালেন্স yourself নিজেকে ব্যালেন্স করতে হবে। নিজেকে যদি ব্যালেন্স করতে না পারেন তাইলে কিন্তু হবে না। আমাদের পরিবারের সাথে নিজেকে ব্যালেন্স করতে হবে। আমার বন্ধু মহলের সাথে আমাকে ব্যালেন্স করতে হবে। সব জায়গায় ব্যালেন্স করে আমাকে চলতে হবে। কেউ রাগ করলে আপনি রাগ করে ফেললেন। কেউ আপনাকে গালি দিলে আপনি গালি দিয়ে ফেললেন। তাইলে কিন্তু হবে না। আপনি নিজেকে ব্যালেন্স করতে হবে। যদি আপনি ব্যালেন্স করতে না পারেন আপনি হারিয়ে যাবেন। আপনি দুঃখের সাগরে হারিয়ে যাবেন। এজন্য বলা হচ্ছে ডিসকাস বাট আ ডোন্ট আর আর কখনো কারো সাথে এবারে তর্কে জড়ায়ে যাবেন না। আপনি আলোচনার মাধ্যমে যেকোনো কিছু সমাধান করেন। কোন সমস্যা হলে এটা আলোচনায় বসেন। কখনো তর্কে জড়াবেন না। তর্ক করে কোন কিছু সমাধান করা যায় না। নিজেরা যখন কখনো কোন মিস্টেক করে ফেলবেন, আমরা যদি কখনো কোন মিস্টেক করে ফেলি, খুব দ্রুত এটা আমরা স্বীকার করে নিব। ইয়েস এই মিস্টেকটা আমার। আমরা কি করি এটা স্বীকার করি না। এটা স্বীকার না করে আমরা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা করব না। ডোন্ট ক্রিটিসাইজ অ্যান্ড কমপ্লেইন। কখনো কাউকে ক্রিটিসাইজ করব না, কমপ্লেইন করব না। এই কাজগুলো আমরা করব না। এই জিনিসগুলা ব্যালেন্স করেন। এই কাজ কথা বলার আগে চিন্তা করে কথা বলবেন। চয়েস ইউর ওয়ার্ডস কেয়ারফুলি। শব্দ চয়নে সাবধান হতে হবে। মুখে যা আসে তা বলা যাবে না। কারণ কথা এমন এক জিনিস একবার যদি বলে ফেলেন এটা আর ফেরত নেওয়া যায় না। এজন্য আমি বলব যে শব্দ চয়নের আগে আপনাকে এই কাজগুলা করতে হবে। তারপরে বলা হচ্ছে যে হ্যাঁ, এটা ছিল আমাদের লাস্ট লাইনটা। এটা মিস্টেক হয়ে গেছে। পরে চলে আসছে। এটা হলো যে যখনই আপনি কোন ভুল করবেন খুব দ্রুতই আপনি কি করবেন? এটা আপনি করে নিবেন যেটা ভুলটা আমারই। এ হলো বিষয়। সো সফলতার জন্য লাস্টলি আমি আর কয়েকটা কথা বলব। 4 সিক্রেট ফর সাকসেস সফলতার জন্য যে সিক্রেট ৪ টা সিক্রেটের কথা বলা হচ্ছিল। বার্নিং ডিজায়ার, তারপরে আছে আমাদের অলওয়েজ পজিটিভ, তারপরে আছে আমাদের টপ টেক সাম রিস্ক অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে। তারপরে সেলফ কনফিডেন্স। এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এই ৪ টা জিনিস আপনার লাগবে বার্নিং ডিজায়ার। আপনার জ্বালা থাকতে হবে ভিতরে। আমরা আগুন জ্বালাই বাইরে জ্বালাই আপনার দেহের বাইরে যদি আগুন জ্বালান কি বাইরে থেকে ফু দিয়ে কিন্তু নিভিয়ে দিবে। আর যদি আপনি ভিতরে আগুন জ্বালাতে পারেন তাইলে কিন্তু আপনাকে কেউ নিভাইতে পারবে না। আপনি সফল হতে পারবেন। হৃদয়ে আগুন জ্বালাবেন, আপনি সফল হবেন। পিছনে আগুন লাগাইলে আপনি পুড়ে যাবেন। এজন্য আপনাদেরকে সফলতার জন্য ভিতরে বার্নিং ডিজায়ার লাগবে। জ্বলন্ত ইচ্ছা, জ্বালা থাকতে হবে যে আমি সফল হব। আমার বাবার জন্য কিছু করব, আমার মায়ের জন্য কিছু করব। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ফ্যামিলি গুলোর জন্য আমি কিছু করব। এজন্য আপনাকে টেক সাম রিস্ক আপনাকে ঝুঁকি নিতে হবে। বলে কেমন ঝুঁকি? এখানে ৳৫০,০০,০০০ র ঝুঁকি না ৳৫,০০,০০০ র ঝুঁকি না। এখানে ঝুঁকি নিতে হবে যে আপনাকে যেকোনো কাজে ঝাঁপায়ে পড়তে হবে। যেকোনো কাজে মানে টিএনসি কাজের জন্য ঝাঁপায়ে পড়তে হবে। ভয় পাইলে হবে না। এখানে হারানোর কিছু নাই, পাওয়ার আছে অনেক কিছু এবং অনেক বেশি কনফিডেন্স নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে আপনাকে অবশ্যই পজিটিভ
আ পজিটিভ থেকে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি পজিটিভ থেকে কাজ করতে না পারেন, তা না হলে তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন না। জীবনটা অনেকটা রোলার কোস্টার এর মতো। মনে রাখবেন জীবনটা এই যে আমি জানি আপনারা আজকে আমাকে যারা দেখছেন, এখানে অনেকেই আছেন এই রোলার কোস্টার ব্যবহার করেছেন। হ্যাঁ, রোলার কোস্টারে আপনারা উঠেছিলেন। হ্যাঁ, উঠেছেন এবং ভয় পেয়েছেন। প্রচন্ড রকম। আমিও জীবনে একবার উঠেছিলাম আর মারাত্মক ভয় পেয়েছিলাম। পরে চিন্তা করেছি জীবনে কোনদিন উঠবো না এই রোলার কোস্টারে। আসলে কি জানেন? যদি এই রোলার কোস্টার এর মজাটা আপনি নিতে চান, এই রোলার কোস্টার এর স্বাদ যদি আপনি নিতে চান, তাইলে আপনাকে অবশ্যই আপনাকে রোলার কোস্টার এ উঠতে হবে। এই রোলার কোস্টার এ ওঠা ছাড়া কিন্তু এই রোলার কোস্টার এর স্বাদ মজা আপনি নিতে পারবেন না। জীবনটাকে যদি এনজয় করতে চান, আপনাকে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কাজ শুরু করে দিতে হবে। তাইলে জীবনটাকে এনজয় করতে পারবেন। জীবনটাকে আপনি ভোগ করতে পারবেন। উপভোগ নয়, আপনি ভোগ করতে পারবেন। এজন্য জীবনটাকে অবশ্যই যদি এনজয় করতে চান, মনে রাখবেন জীবনটা আপনাকে ছেড়ে যে চলে যাবে কিন্তু একসময়। জীবন ছেড়ে চলে যাওয়ার আগে আপনি জীবনটাকে ভোগ করে ফেলবেন। সময় আপনাকে উস্কা দেওয়ার আগে আপনি সময়টাকে ব্যবহার করে ফেলেন। হ্যাঁ, সময়টাকে ইউজ করে কথায় আছে, "ইউজ ইউর টাইম অর আদারওয়াইজ লুজ ইউর টাইম।" যদি তুমি তোমার সময়কে ব্যবহার করতে না পারো, তুমি সময়টা হারিয়ে ফেলবা। আমাদের অতীতের জীবনগুলোকে আমরা কি আর ব্যয় করতে পারবো না। আমি গতকালকে একটা ভালো কাজ করতে পারবো না। গতকালকে গিয়ে আমি একটা স্লাইড তৈরি করতে পারবো না। গতকালকে গিয়ে আমি পড়তে পারবো না। কারণ গতটা চলে গেছে, আর আসবে না। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, জীবনটাকে যদি এনজয় করতে চান, আপনাকে জীবনে ওই যে ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নিয়ে কাজে নেমে পড়তে হবে। এই যে জীবনটা একটা অনেকটা রোলার কোস্টার মতো আপ ডাউন। কখনো উপরে উঠবে, আপনার ব্যবসাও এরকম আপ ডাউন। যেমন আমাদের শরীর সবসময় সুস্থ থাকে না। কখনো অসুস্থ, কখনো সুস্থ। এবং দেখেন জীবনের গ্রাফটাও কিন্তু এরকম। যারা ইসিজির রিপোর্ট দেখেছেন, ইসিজি রিপোর্টটা কেমন? আপনারা দেখেছেন নিশ্চয়ই। ইসিজি রিপোর্টটা থাকে আপ ডাউন, এরকম আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন থাকে। আসলে এই জীবনটা হলো আপ ডাউন থাকবে আপনার। কখনো আপনি খুব সফল হয়ে যাবেন, কখনো আপনি সুখী থাকবেন, কখনো আপনি দুঃখী হবেন। কিন্তু সবগুলোকে মেনে নিতে হবে। কারণ সবগুলোই জীবনেরই অংশ। তো একটা বাদ দিয়ে আরেকটা হবে না। সো কখনো হতাশ হবেন না। জীবনটা অনেকটা রোলার কোস্টার এর মতো। হতাশ হবেন না, কাজ চালিয়ে যাবেন। হ্যাঁ, 4 সিজ অফ সাকসেস সফলতার জন্য ৪ টা সি। নাম্বার 1 আমি বলে দিচ্ছি কমিউনিকেশন, নাম্বার 2 কনসেপ্ট, নাম্বার 3 কনফিডেন্স, নাম্বার 4 ক্যারেক্টার। এই ৪ টা জিনিস আপনি কমিউনিকেশন অলওয়েজ ভ্যালু। আপনি আপনার টিমের সাথে কমিউনিকেশন করেন। আপনার প্রতিবেশী, আপনার যে সম্ভাব্য ক্রেতা তাদের সবার সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে এবং অবশ্যই কাউকে কনভিন্স করবেন না। তাদেরকে কনসেপ্টটা দিবেন। কিভাবে সুন্দরভাবে কাজটা করা যায় এবং কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে এবং অন্যকে কনফিডেন্স আপনাকে দিতে হবে। অবশ্যই চরিত্রটা ভালো থাকতে হবে। কারণ আমরা কথায় বলেছি যদি খারাপ চরিত্রের লোক যত বড়ই হ্যাঁ, আ জ্ঞানী হয় না কেন তার সহসাহায্যে যেতে আমরা নিষেধ করেছি। আমরা ছোটবেলায় আমরা স্কুল জীবনে এরকম পড়েছি। দুর্জন বিদ্বান হইলেও পরিচার্য আমরা এগুলো পড়েছি। সো আমি বলব আবারও চরিত্রের জায়গাটা অবশ্যই খুবই ৪ টা জিনিস আপনার জীবনে থাকতে হবে। 4 C's আপনাকে সফলতা খুব সহজে সুন্দরভাবে আপনাকে সফলতা এনে দিতে পারে। এই যে ৪ টা C আমাদেরকে মেনে চলতে হবে, এ হলো বিষয়। হাউ টু এরপরে যেটা ৪ টা C মেনে চলবেন পাশাপাশি আ গোল সেটআপ করতে হবে। আমরা জীবনে অনেকে স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করতে হয়, কিভাবে স্বপ্নকে সত্যি করতে হয়, ওই জায়গাটায় আমরা কাজ করি না। হাউ টু অ্যাচিভ গোল আপনি কিভাবে আপনার গোলকে অ্যাচিভ করতে পারেন? গোল তখনই অ্যাচিভ করতে পারবেন যদি আপনার যে ড্রিম, এই ড্রিমটাকে আপনার লক্ষ্যে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয় না। কারণ হলো স্বপ্ন দেখায় পড়ে থাকে। আর আমরা অন্য কিছুকে কি করি? আমরা অন্য আ কিছুকে আমরা করে অ্যা লক্ষ্য বানিয়ে আমরা কাজ করি। আপনার জীবনে যে স্বপ্ন আছে, যত টার্গেট আছে, ওগুলাকে আপনি আপনার জীবনের স্বপ্নটাকে আপনি লক্ষ্য বানিয়ে ফেলেন। তাহলে কিভাবে লক্ষ্য তৈরি করবেন? দেখি লক্ষ্য তৈরি করা যায় কিভাবে? আমরা কিভাবে লক্ষ্য তৈরি করতে পারি? স্টার্ট ফ্রম ABCD লক্ষ্য তৈরি করার জন্য ABCD লক্ষ্য মানে অ্যাচিভ করার জন্য লক্ষ্য অ্যাচিভ করার জন্য মানে আমি প্রথমত বলছিলাম যে আমরা আমাদের স্বপ্নটাকে কিভাবে লক্ষ্যে পরিণত করবেন? দেন এই লক্ষ্যকে কিভাবে আপনি অ্যাচিভ করবেন? আর এটা শুরু করতে হবে ABCD অর্থাৎ আমরা যেটা বলি ABCD মানে হলো প্রাথমিক জ্ঞান বা সাধারণ নলেজ, হ্যাঁ? আসলে আমি এইখানে এই স্লাইডে ABC বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আশা করি আমরা বুঝার জন্য সবাই প্রস্তুত আছি। A তারপরে ছিল আমাদের B, তারপরে C, তারপরে D। তার মানে A কি? আসলে দেখি আমাদের A যেটা হচ্ছে A টা হচ্ছে attitude, B হলো behavior, C হলো আপনার ক্যারেক্টার, D হলো আপনার determination, dedication যেটাকে বলেন এগুলা লাগবে। এখান থেকে আপনাকে শুরু করতে হবে। এই বিষয়ে আমি অনেকগুলা কথা আপনাদেরকে অলরেডি বলে আসছি পিছনের দিকে। আমি এই বিষয়ে আর কথা বলব না। সো এর জন্য আমাদেরকে প্রপারলি কাজ করতে হবে। মনে রাখবেন এটা ডিরেক্ট সেলিং বিজনেস, এটা টিম ওয়ার্ক বিজনেস।
এই টিমে আপনি যা করবেন ওইটাই কিন্তু কপি হবে। আপনি যদি ভালোটা করেন, ভালোটা কপি হবে। আর আপনি যদি খারাপটা করেন, আপনার খারাপটাও কিন্তু কপি হবে। সো আপনি কি করছেন? হ্যাঁ, ওইটাই। আপনারা স্লাইডে কিছু ইমেজ দেখতেছেন, কিছু ছবি দেখতেছেন। ছোট একটা বাচ্চা, সে তার বাবা যা করছে সে কিন্তু তাই করছে। একজনের বডি আ মানে মাসল করতেছে এরকম দেখাচ্ছে, বাচ্চাটা এরকম করছে। আরেকজনে একটা বালিশ দিয়ে ঢিল মারছে তার বাচ্চাকে। বাচ্চাও ওই বালিশটা নিয়ে এসে আবার বাবাকে ঢিল মারছে। আসলে এটা হলো ডুপ্লিকেশন প্রসেস। আসলে আপনি যা করবেন ওই সেম জিনিস যেগুলো কিন্তু আবার ডুপ্লিকেশন হবে। তাহলে ডুপ্লিকেশন এর জন্য এজন্য প্রপারলি যেন ডুপ্লিকেশন কি করতে হবে? এট ফার্স্ট থিংক রাইট। যা চিন্তা করবেন সঠিক চিন্তা করবেন। যা বলবেন তা অবশ্যই সঠিক বলবেন। যা কি করবেন? দেখাবেন তা অবশ্যই সঠিক দেখাবেন। এই কাজগুলা এবং যা করবেন তা সঠিক করবেন। তাহলে প্রপারলি আপনার ডুপ্লিকেশনটা হবে। আর যদি আপনি সবগুলো ভুল করেন, তাইলে সবকিছু কিন্তু ভুল ডুপ্লিকেশন হবে। সো সাবধান থাকতে হবে। এমন কিছু করবেন না যেটা ডুপ্লিকেশন হলে আপনার নিজেরই ক্ষতি হবে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ? তো আসলে অনেকগুলো আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো কথা বলেছি এতক্ষণে। আ আশা করি সবাই আমার কথাগুলো শুনেছেন। আমি আর ২-১ মিনিট আপনাদের সাথে কথা বলব যে আসলে জীবনে যদি সত্যিকার অর্থে আপনি সফল হতে চান, সফল কাম হতে চান আসলে এই কথাগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আপনারা সবাই এখান থেকে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। উম আমি যারা আছেন আজকের আলোচনা যারা আমার কথাগুলো শুনছেন, আমি সবাইকে একটু দেখতে চাচ্ছি আরকি। সবাইকে দেখবো দেখে একটু আ কথা বলতে চাচ্ছি। কারা আসলে আজকে আমার ইয়েটা মানে কথাগুলো শুনছেন আমি একটু দেখতে চাচ্ছি। উম নাজমুল্লাহ কি আছেন? আমাদের লাইনে কি নাজমুল স্যার আছে? না বাড়ি গেছেন অলরেডি?